আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র চতুর্দশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন ডেইজ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, রেইনবো অর্কিড রহস্য। গল্পটি কর্নেলের জার্নাল থেকে। আজ থাকলো অন্তিম পর্ব। খেতে বসে আমি কথা বলা পছন্দ করি না, কিন্তু ডক্টর মিশ্র বল্লরীর খুনের ব্যাপারে তার মাথায় যত রকম থিওরি এসেছে তা জানাতে থাকলেন। আমি শুধু হু দিয়ে গেলাম। তার একটা প্রধান থিওরি, বল্লরী ঝগড়া করে দল ছাড়া হয়ে বাঙালিটোলায় ফেরার সময় কোনো লম্পটের পাল্লায় পড়েছিল। বাঙালিটোলা নির্জন এলাকা, তাই তাকে জোর করে তুলে নিয়ে কোনো পুরো বাড়িতে কেউ ধর্ষণ করে এবং গলা টিপে মেরে ফেলে। সে বল্লরীর চেনা কোনো লোক। বল্লরী ইন্দ্রনীলদের সঙ্গে এখানে আগেও কতবার বেড়াতে এসেছে, নিশ্চয়ই লোকটার সঙ্গে তার পরিচয় হয়েছিল। আর ওই ত্রিশূল বা বাঘনখের ক্ষতচিহ্ন বল্লরীর মৃতদেহে আঘাতের ফলে হয়েছে। এই ক্ষত তৈরির কারণ গড়ের জঙ্গলে আরো 4টে একইভাবে মৃত লোকের দলে বল্লরীকে সামিল করা। পুলিশ এবং লোকেরা এতে বিভ্রান্ত হবে। ডক্টর মিশ্রের এই থিওরি শেষ অংশটুকু আমার যুক্তিযুক্ত মনে হলো, তবে তার মৃতদেহে আঘাত করা হয়েছিল কিনা তা নিখুঁতভাবে পোস্টমর্টেমের ফলে জানা যেতে পারে। খাওয়ার পর আমি গেস্ট রুমে গিয়ে একটুখানি ঘুমিয়ে ক্লান্তি দূর করার জন্য দরজা বন্ধ করে দিলাম। জানালাগুলো পর্দা টানা ছিল। কিট ব্যাগ থেকে সোনার হারের টুকরো আর ভ্যানিটি ব্যাগটা বের করে টেবিলে রাখলো। তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় কাজ করার জন্য চুরুট ধরালো। ফ্যান ফুল স্পিডে ঘুরছিল, তাই চুরুটের গন্ধে ঘরে দম আটকানো অবস্থার সৃষ্টি করতে পারছিল না। মাঝে মাঝে চুরুটের গন্ধ আমার নিজেরই কটু মনে হয়, কিন্তু এখন আমি একটি মৃত মেয়ের কুড়িয়ে পাওয়া ছোট্ট ব্যাগের সামনে বসে আছি। এর মধ্যে তেমন কিছু নাও পেতে পারি যা আমাকে সত্যে পৌঁছতে সাহায্য করবে। আবার এমনও তো হতে পারে যা আমাকে সত্যে পৌঁছতে সাহায্য করবে তাকে আমি ভুল করে গুরুত্বই দিলুম না। আসলে একটা সন্ধিকালের দিকে এগিয়ে চলার পথে এখন হাঁটছি। জানি না আমার জন্য কি অপেক্ষা করছে, সাফল্যের সূত্র নাকি ব্যর্থতা। একটু পরে মনে হলো ব্যাগটাকে আমি যুক্তিহীনভাবে গুরুত্ব দিচ্ছি। অবহেলার ভঙ্গিতে মধ্যেকার জিপটা টেনে ব্যাগ খুলে দিলুম। দুপাশে আরো ছোট জিপ আছে। মাঝখানের অংশ থেকে বেরিয়ে এলো একটা সাদা রঙের গুটিয়ে রাখা রুমাল। রুমালের চারদিকে হালকা নীল পাড় এবং নিচে কয়েকটা হালকা নানা রঙের রেখা। অলরেডি ঠোঁটে আমি রং দেখিনি। রুমালটা নেহাত মুখ মোছার জন্য ব্যবহার করা হয়েছে। তার তলায় একটা ছোট্ট চিরুনি, ছোট্ট গোল আয়না, কয়েকটা চুলের কালো ক্লিপ। সেগুলো টেবিলে রুমালের নিচে রেখে অ্যাস্ট্রে চাপা দিলুম। তারপর বেরোলো একটা ইঞ্চি তিনেক লম্বা এবং স্প্রে আটা পারফিউমের শিশি, একটা ডট পেন, তারপর খুদে প্যাড। প্যাডটা ইঞ্চি তিনেক চওড়া, ইঞ্চি চারেক লম্বা। ওপরে আলমারির ছাদে ছাপা মনোগ্রাম। আতস কাঁচের সাহায্যে পড়া গেল ইংরেজি 3টি অক্ষর, OAB। প্যাডটায় কিছু লেখা নেই, তবে বেশ কিছু পাতা খরচ করা হয়েছে। পেছনে সরু জিপটা টেনে খুললুম। একটু ফাঁক করতেই কতকগুলো ছকছকে সাদা নেম কার্ড দেখা গেল। বের করে দেখলাম লেখা আছে বি দাশগুপ্ত। তার নিচে ব্রাঞ্চ ম্যানেজার, ওভারসিজ এশিয়ান ব্যাংক লিমিটেড, সার্কাস অ্যাভিনিউ, কলকাতা। ব্যাংকের ফোন নাম্বার এবং বাড়ির ফোন নাম্বার ওপরে নিচে দেওয়া আছে। বোঝা গেল এটা অফিসের কার্ড, তবে বাড়ির ফোন নাম্বার থাকায় বাড়ির ঠিকানা জানবার অসুবিধে নেই। কিন্তু বল্লরী দাশগুপ্ত একটা বড় ব্যাংকের ম্যানেজার ছিল, এইটা ভাবতে অবাক লাগছে। ট্রেনে তার সঙ্গে পরিচয়ের সময় এই বিষয়টা জাগেনি। ভেবেছিলাম সাধারণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হওয়াটা তার মতো শিক্ষিত এবং স্মার্ট যুবতীর পক্ষে অসম্ভব কিছু নয়।
কার্ডগুলো তলা থেকে বেরিয়ে এলো হিরে বসানো সোনার আংটি। আংটিটা আমি বল্লরীর আঙুলে দেখিনি। এটা কি কারো উপহার দেওয়া আংটি বলেই ব্যাগে লুকিয়ে রেখেছিল বল্লরী? সৌরজ্যোতির উপহার। আংটিটা টেবিলে রেখে বের করলাম একটা ভাঁজ করা কাগজ। কাগজটা দেখে খুব আশা করেছিলাম এতে অভাবিত কিছু পেয়ে যাব, কিন্তু ভাঁজ খুলে দেখলাম মতে হিজিবিজি অঙ্ক কষে কেটে দেওয়া হয়েছে। কাগজটা 6 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া। ব্যাংকেরই প্যাডের কাগজ, কারণ উপরে ঠিক মাঝখানে OAB মনোগ্রাম ছাপানো। আতস কাচের সাহায্যে অঙ্কগুলো পড়ার চেষ্টা করলাম, পড়া গেল না। ডটপেনের কালো কালিতে লেখা হিসেব। কিসের হিসেব? একখানে পার্সেন্টেজের প্রতীক চিহ্ন পড়া গেল কালিতে ঘষে ফেলা। বর্ণমালা কিংবা সংখ্যা পড়ার যন্ত্র আমার কিট ব্যাগে নেই। কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে এই যন্ত্র দেখেছিল। পঞ্চগড় থানায় তা থাকবে বলে মনে হলো না। কিন্তু এই কাগজটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো দুটি কারণে। এক, কাগজটা বল্লরী তার হ্যান্ডব্যাগে রেখেছে। 2, ওই পার্সেন্টেজের প্রতীক চিহ্ন। ওটা কি শতকরা বার্ষিক সুদের হিসেব? এবার তৃতীয় একটা কারণ মাথায় এসে গেল। বল্লরী একটা বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। এই একটা কাগজ কি কাজে লাগবে জানি না, কিন্তু আমি কিট ব্যাগের ভিতরে একটা খোপে চালান করে দিলাম। তারপর এই ব্যাগে সরু জিপটা টেনে খুললুম। প্রথমে বেরিয়ে এলো 4টে 100 টাকার নোট। রেলের রিটার্ন টিকিট, তারিখ 24শে এপ্রিল। তার মানে মাত্র 4 দিনের জন্য বেড়াতে এসেছিল বল্লরী ও তার বন্ধুরা। একটু খটকা লাগলো। বল্লরী তার টিকিটটা আলাদা রেখেছে কেন? দল বেঁধে এলে একজনের কাছে টিকিট রাখা স্বাভাবিক। কিছু খুচরো পয়সা আছে টাকার তলায়। তারপর হাতে শক্ত কি একটা জিনিস ঠেকল। সেটা বের করেই আমি চমকে উঠলাম। .22 ক্যালিবারের একটা 6 রাউন্ডের রিভলভার। এটা কি চোরাই অস্ত্র? সেই খোপটার ভিতরে নিচের দিকে একটা খুদে জিপ আবিষ্কার করলুম। সেটা খুলে অস্ত্রটার লাইসেন্স বুক পাওয়া গেল। গত জানুয়ারিতে রিনিউ করা লাইসেন্স। একটা মারাত্মক অস্ত্র থাকতেও হতভাগিনী মেয়েটি এমন নৃশংসভাবে মারা পড়ল। কাল বিকেলে সৌরজ্যোতি নাকি বল্লরীর গলা থেকে হার খুলে ছুঁড়ে ফেলেছিল। হাতটা সে জোরে টেনেছিল। বল্লরীর হ্যান্ডব্যাগটাও তাহলে সে মজা করার ছলে ছুঁড়ে ফেলেছিল। ইমানুয়েলের কথা অনুসারে বোঝা যায় বল্লরী একা হার ও ব্যাগটা খুঁজতে গিয়েছিল। কিন্তু পরে সে একা গিয়েছিল কেন? সৌরজ্যোতি ছুঁড়ে ফেলার পর সে নিশ্চয়ই খুঁজে পায়নি। শুধু সে একা নয়, অন্যরাও খুঁজেছিল। তারাও খুঁজবে, এটা স্বাভাবিক। কিন্তু জায়গাটা এমন যে ছুঁড়ে ফেলা জিনিস তারা খুঁজে বের করতে পারেনি। নাকি খুঁজে দেখার সময় কোথাও বাধা এসেছিল? কিসেই বাধা? নাকি পাতাল মন্দিরে যাওয়ার জন্য তাড়াহুড়ো ছিল? হয়তো সন্ধ্যা হয়ে গেলে পাতাল মন্দিরে ঢোকা যাবে না। আমি সব জিনিস যা যেখানে যেভাবে ছিল বল্লরীর হ্যান্ডব্যাগে ঢুকিয়ে জিপ এঁটে দিলুম। শুধু ভাঁজ করা কাগজটা আমার কিট ব্যাগে থেকে গেল। ঘড়ি দেখলুম, প্রায় 3টে বাজে। বল্লরীর ব্যাগ আমার কিট ব্যাগে ঢুকিয়ে রাখলুম। ছেঁড়া হাতটা বুক পকেটে রাখলুম। কিছুক্ষণ পরে গেটের দিকে চাপা হর্নের শব্দ শুনে দেখলুম রামভকত গেট খুলে দিল এবং একটা সবুজ রঙের মারুতি গাড়ি চালিয়ে রমিলা দেবী লনের উত্তর দিকে অদৃশ্য হলেন। বাংলার উত্তর পূর্বে গ্যারেজ ঘর আছে দেখেছিলাম, কিন্তু লক্ষ্য করিনি যে ডক্টর মিশ্রের গাড়িটা ছাড়াও তার স্ত্রীর একটা সুন্দর গাড়ি আছে। রমিলা দেবীর কাঁধে ব্যাগ ঝুলছিল। তিনি সোজা আমাদের কাছে চলে এলেন। ডক্টর মিশ্র একটু হেসে বললেন, তোমার সঙ্গে কফি পান না করে কর্নেল সাহেব বেরোবেন না। ওদিকে ওসি মিস্টার সিনহার কোয়ার্টারে তার কফি পানের আমন্ত্রণ আছে। রমিলা কাঁধের ব্যাগটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসলেন। তারপর ব্যাগ খুলতে খুলতে বললেন, কর্নেল সাহেব নিশ্চয়ই টের পেয়েছিলেন আমি তার জন্য একটা অসাধারণ জিনিস এনেছি। ডক্টর মিশ্র জিজ্ঞেস করলেন, শিগগির বের করো, দেখি কি এনেছো। রমিলা সাদা পলিথিন ব্যাগে মোড়া একটা চৌকো জিনিস বের করে আমার দিকে তাকিয়ে বললেন, বলুন তো এটা কি হতে পারে? বললুম,
ইতিহাসের অধ্যাপিকা কলেজ থেকে ফিরলেন। আমার জন্য অসাধারণ যে জিনিসটা এনেছেন তা সম্ভবত কলেজ লাইব্রেরিতে খুঁজে পাওয়া কোনো পুরানো বই। বইটা ইতিহাস ছাড়া আর কি হতে পারে? সেটা ধুলো ময়লা লেগে এবং প্রাচীনতার কারণে নোংরা ও জীর্ণ, তাই পলিথিনের মোড়ক। রমিলা হাসলেন। আপনি সত্যিই ধুরন্ধর মানুষ কর্নেল সাহেব। আপনি ঠিকই ধরেছেন। আমি তাহলে আর ময়লা ঘাটছি না, এটা আপনি রাখুন। ডক্টর মিশ্র বললেন, কি বই ওটা? রমিলা বললেন, আমার এক ছাত্রী ক্যাটালগে কি একটা বই খুঁজছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, তুমি তো প্রায়ই দেখি ক্যাটালগ খুঁজে বই বের করো। পঞ্চগড়ের ইতিহাস সংক্রান্ত একটা বই এক সাহেবের লেখা। সেটা নয়, অন্য কোনো বইয়ের খোঁজ রাখো? তখনই সে ক্যাটালগ খুঁজে একটা নাম্বার নিয়ে ড্রয়ারের সামনে গেল, তারপর একটা কার্ড খুঁজে বের করলো। ডক্টর মিশ্র বললেন, আহা, বইটা কি বলো? বেণীমাধব রায় তার লাইব্রেরির সব বই কলেজকে দান করেছিলেন। তার ঠাকুরদা রাজা কন্দর্প নারায়ণ রায়ের লেখা ইংরেজি বই দ্য অরিজিন অফ রাজ ফ্যামিলি অফ পঞ্চগড় অ্যান্ড দ্য হিস্ট্রি অফ দেয়ার রাইজ অ্যান্ড ডিক্লাইন। তখনকার দিনে এরকম লম্বা টাইটেলে বই লেখা হতো। বইটা হাতে নিয়ে বললুম, ধন্যবাদ মিসেস মিশ্র। রবিলা উঠে দাঁড়িয়ে একটু হেসে বললেন, নাকে রুমাল বেঁধে পড়বেন, 2 হাতে রাবারের গ্লাভস পরা উচিত। আমার গ্লাভস আছে, কিন্তু আপনার হাতে তা ঢোকানো যাবে না। আচ্ছা সুরজ, পাখি ঘাটাঘাটির জন্য একজোড়া গ্লাভস তুমি ব্যবহার করতে না? ডক্টর মিশ্র হাসলেন। আমার গ্লাভস কর্নেল সাহেবের প্রকাণ্ড হাতে ঢুকতে ফেটে যাবে। বললুম, চিন্তা করবেন না মিসেস মিশ্র, আমার কিট ব্যাগে মানুষের দরকারি সব রকম জিনিস আছে। মালতীকে কফি করতে বলে শিগগির এখানে চলে আসুন। বইটা আমি ঘরে ঢুকে টেবিলে রেখে এলুম। পঞ্চগড়ের ইতিহাস বা তার রাজাদের পারিবারিক কাহিনী আমার কি কাজে লাগবে জানি না, কিন্তু কি একটা অবচেতন কৌতূহল আমাকে এগুলো জানবার জন্য মাঝে মাঝে তাগিদ দিচ্ছে, এটা সত্য। কিছুক্ষণ পরে 3 জনে একত্রে কফি পান এবং বল্লরীর হত্যাকাণ্ড সম্পর্কে এলোমেলো আলোচনার পর উঠে পড়লুম। ডক্টর মিশ্র গ্যারাজ থেকে গাড়ি আনতে গেলেন। আমি বাইনোকুলার ক্যামেরা গলায় ঝুলিয়ে পিঠে কিট ব্যাগ এঁটে বেরোলে রমিলা দেবী সকৌতুকে বললেন, ওসি মিস্টার সিনহার কোয়ার্টার কি গড়ের জঙ্গল যে আপনি এই বেশে সেজে গুজে বেরোচ্ছেন? মিস্টার সিনহার কোয়ার্টার গড়ের জঙ্গলে নয়, কিন্তু বলা যায় না, ওর কোয়ার্টার থেকে গড়ের জঙ্গলে গিয়ে ঢুকতেও পারি। প্লিজ কর্নেল সাহেব, বিকেলের পর ওদিকে পা বাড়াবেন না, সুরজকেও আমি নিষেধ করে দিচ্ছি। হাসতে হাসতে বললুম, না, আজ আর গড়ের জঙ্গলে যাচ্ছি না, আপনি চিন্তা করবেন না। বাঙালিটোলা তেমনই নিঝুম। পুরানো জনপদের ভিড় থেকে বাঁদিকে কৈলি নদী সেতু পেরিয়ে 15 মিনিটের মধ্যে থানা এলাকায় পৌঁছে গেল। থানার সামনে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল। সে সেলাম দিয়ে বলল, ওসি সাহেব তার কোয়ার্টারে আপনাদের জন্য অপেক্ষা করছেন। ওই গেট দিয়ে ঢুকে ডান দিকে প্রথম বাড়িতে ওসি সাহেব থাকেন। বলে সে হন্তদন্ত গাড়ির রাস্তা পেরিয়ে নাক বরাবর হেঁটে সেই বাড়ির কাছে গেল এবং অদৃশ্য হল। দুধারে সবুজ ঘাস আর রঙিন ফুল বাগানের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে গেল। লনের একপাশে গাড়ি রেখে ডক্টর মিশ্র বেরোলেন। আমি গাড়ি থেকে নামতে গিয়ে ফুলবাগানে একটা প্রকাণ্ড প্রজাপতি দেখে ক্যামেরা তাক করেছিলাম। বিকেলের আলোয় প্রজাপতিরা চঞ্চল হয়ে উঠছিল। একবার কোথাও তার বসার প্রতীক্ষা। ডক্টর মিশ্র একটু তফাতে দাঁড়িয়েছিলেন, বললেন, কি ব্যাপার? প্রজাপতিটা একটা ফুলে বসা মাত্র শাটারে চাপ দিলুম। তারপর গাড়ি থেকে নেমে বললুম, এখানে কনিষ্ক কানাসে প্রজাপতি দর্শনের আশা করিনি। ওসি মিস্টার সিনহা এগিয়ে আসছিলেন। তিনি সহাস্যে বললেন, বিরল প্রজাতির প্রজাপতি যদি হয় তাহলে কর্নেল সাহেব আমার কাছে ঋণী হয়ে থাকবেন। অবশ্যই মিস্টার সিনহা, শিকারীদের মতো প্রকৃতিবিদদেরও কিছু সু বা কুসংস্কার থাকে, আমারও আছে। এই প্রজাতির প্রজাপতির দেখা মিললে আমি বুঝতে পারি আমার সাফল্য সুনিশ্চিত। ডক্টর মিশ্র সকৌতুকে চাপা স্বরে বললেন, সাফল্য বর্তমান হত্যা রহস্য বিষয় কি?
হ্যাঁ, মিস্টার সিনহার বসার ঘরটা সুন্দর সাজানো। সোফায় আমাদের বসতে বলে তিনি ভিতরে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, কফি আসবার আগে কয়েকটা জরুরি কথা বলে নিই। পল্লবী দাশগুপ্তের বাবাকে কলকাতার পুলিশের মাধ্যমে খবর দেওয়া হয়েছিল ভদ্রলোক একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। বল্লরীর মা বেঁচে নেই। তার বাবা শুভময় দাশগুপ্তের সঙ্গে তার মামা নীতিশ সেন এসেছেন। মিস্টার সেন একটা ফিনান্সিয়াল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। ওরা উঠেছেন গ্রিন ভিউ হোটেলে। ওরা বডি শনাক্ত করেছেন মর্গে। জিজ্ঞেস করলুম, ওরা কি বডি কলকাতা নিয়ে গিয়ে শেষকৃত্য করবেন? না, বাঙালি টোলায় কয়েকজন বাঙালি এখনো আছেন। কৈলি নদীর ধারে ওদের একটা শ্মশান আছে। ডক্টর সচিন অধিকারীর সঙ্গে ওদের আলাপ করিয়ে দিয়েছি। এতক্ষণে বডি ওরা ডেলিভারি নিয়ে শ্মশানে গেছে। ওরা সৌরজ্যোতি, ইন্দ্রনীল আর সুদক্ষিণার সঙ্গে কথা বলেছেন কি? আমি দেখা করে ইচ্ছে মতো প্রশ্ন করার প্রস্তাব দিয়েছিলাম। শুভময়বাবু বললেন, ওদের সঙ্গে কথা যা বলার কলকাতায় ফিরে বলবেন। ভদ্রলোক সামনে পেলে ওদের গুলি করে মারবেন বলে হুমকি দিচ্ছিলেন। সৌরজ্যোতিরা কোথায় আছে? ওকে আর ইন্দ্রনীলকে থানার হাজতে রেখেছি। ওদের কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। আজ রাতভর জেরা চলবে। সুদক্ষিণাও কি হাজতে আছে? এটা সিনহা ঠোঁটের কোণে হেসে বললেন, আমাদের থানায় মেয়েদের জন্য একটা মাত্র সেল আছে। সেখানে 3টে চুরি, একটা খুন আর একটা ডাকাতি কেসে জড়িত মেয়ে আসামি আছে। ওদের পুলিশ হাজতে থাকার মেয়াদ এখনো শেষ হয়নি। বিভিন্ন দিনে ওদের কোর্টে তোলা হবে। সুদক্ষিণা তাদের সঙ্গে আছে। মিস্টার সিনহা আসতে বললেন, কাল ইন্দ্রনীলের সঙ্গে ওকে কোর্টে তুলতে হবে। তবে সুদক্ষিণাকে যা ভেবেছিলুম আমরা সে তা নয়। তার সরলতা নিছক অভিনয় বলে আমার ধারণা। এই কেসে প্রকৃত তথ্য তার কাছেই পাওয়া যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ডক্টর মিশ্র বললেন, তাহলে নিজে বেঁচে যাওয়ার জন্য পুলিশকে তার সব খুলে বলা উচিত। বলছে না কেন সে? কোপেশ্বর সিনহা একটু চুপ করে থাকার পর বললেন, নিছক ধারণা। তবু বলছি, সুদক্ষিণা সম্ভবত ভেবেছে দৈবাত ইন্দ্রনীল বা সৌরজ্যোতি এই কেসে রেহাই পেয়ে গেলে, অথবা যদি তাদের শাস্তিও হয়, ওদের এমন কোনো বন্ধু বা স্বজন আছে তাদের হাতে তার প্রাণ চলে যাবে। বললুম, অর্থাৎ প্রাণের ভয়? ঠিক তাই। মিস্টার সিনহা হাসলেন। অন্তত 24টা ঘন্টা চুন্নি ডাকাতনি আর খুনি দেহাতি মেয়ের সংসর্গে কাটালে সুদক্ষিণা সব ঝুঁকি নিয়েও মুখ খুলতে বাধ্য। দেখা যাক। বল্লরীকে খুনের মোটিভ কি খুঁজে পেয়েছেন আপনি? ত্রিকোণ প্রেমের পরিণাম। সৌরজ্যোতি আর ইন্দ্রনীল দুজনেই বল্লরীর প্রতি অনুরক্ত। সুদক্ষিণার কথায় এর আভাস পেয়েছি। বাঙালি হাভেলির কেয়ারটেকার ঝাব্বুলাল বলেছে, খুন হওয়া মেয়েটাকে নিয়ে দুই বাবুর মধ্যে ঝগড়া লক্ষ্য করেছিল সে। এর আগেও বল্লরী, ইন্দ্রনীল, সৌরজ্যোতি আর অন্য একটি মেয়ে বেড়াতে এসেছিল। সেবারেও বল্লরীকে নিয়ে দুই বাবুর ঝামেলা বেঁধেছিল। কতদিন আগে? বাঙালি টোলায় গত বছর কালী পুজো হয়েছিল। পুজোর সময় তার মালিকের ছেলে ইন্দ্রনীল, সৌরজ্যোতি, বল্লরী আর একটা মেয়েকে নিয়ে এসেছিল। তার নাম ঝাব্বুলাল ভুলে গেছে। তবে ইন্দ্রনীল আমাদের কাছে স্বীকার করেছে তাদের সেই বান্ধবীর নাম লোপামুদ্রা গুহ। সে এখন নাকি মুম্বাইতে চাকরি করে। এতক্ষণে একজন পরিচারিকা কফির ট্রে আনলো। তার সঙ্গে যে মহিলা এলেন তিনি নিশ্চয়ই মিসেস সিনহা। মিস্টার সিনহা আলাপ করিয়ে দিলেন, কর্নেল সাহেবকে একটা চমক দেব বলে এই কফির আসর। স্বাগতা, তোমার আরাধ্য দেবতাকে চিনতে পারছো তো? স্বাগতা আমার পা ছুঁয়ে প্রণাম করতে এলেন। বাংলায় বললুম, জুতো প্রণামের যোগ্য বস্তু নয়। মিস্টার সিনহা হাসতে হাসতে ইংরেজিতে বললেন, কর্নেল সাহেবের সত্যি তৃতীয় একটি চোখ আছে। ভুরু কুঁচকে মৃদু হেসে বাংলায় বললুম, পাটনার বাঙালি মেয়ে, তাই না? স্বাগতা হাসলাম। হ্যাঁ, আমি কলেজে পড়ার সময় থেকে কলকাতার দৈনিক সত্যসেবক পত্রিকা পড়তুম। জয়ন্ত চৌধুরীর লেখায় আপনার কত রোমাঞ্চকর কীর্তিকলাপ। তাকে থামিয়ে দিয়ে বললুম, আমার এই এক দুর্ভাগ্য স্বাগতা দেবী। এসেছিলাম ঘরের জঙ্গলে রেনবো অর্কিডের খোঁজে। চিরকালের এক আততায়ী আমার সামনে একটা মৃতদেহ ছুঁড়ে ফেলে চ্যালেঞ্জ জানালো। তো আপনার জীবনসঙ্গীকে বাংলা শেখাননি কেন? ইংরেজিতে কথা বলে আনন্দ পাই না, বিশেষ করে আমাদের স্বদেশ এই ভারত ভূমি।
গোপেশ্বর তো ভালো বাংলা জানে। গোপেশ্বর সিনহা বাংলায় বললেন, বলিনি আপনাকে এই চমকটা দেবার জন্য। দুজনেই তাহলে পাটনার অধিবাসী, সম্ভবত একই পাড়ার বাসিন্দা। মিস্টার সিনহা বললেন, পাটনার গড়দানিবাগে বাঙালির বাস, বাবা ছিলেন অধ্যাপক। বুঝেছি, তার সন্তানাদি? এক ছেলে এক মেয়ে। ছেলে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করছে, মেয়ে ডক্টর মিস্টের মেয়ে সহপাঠিনী দিল্লি বিশ্ববিদ্যালয়। স্বাগতা বললেন, জয়ন্তবাবু আপনার সঙ্গে আসেননি শুনেছি। কলকাতায় আমার মামার বাড়ি। কলকাতায় গেলে আপনার সাহায্যে তাঁরও দেখা নিশ্চয়ই পাবো। ডক্টর মিশ্র এতক্ষণে একটু হেসে বললেন, আমি ভি কুচু কুচু বাংলা বলতে জানি, কিন্তু আমি জানতে না পারছে মিস্টার সিনহার ওয়াইফ বাঙালি। কর্নেল সাহেব कैसे বুঝ করলেন? বললুম, আমার প্রথম সন্দেহ ছিল ওসি মিস্টার সিনহা তার কোয়ার্টারে কফি পানের আমন্ত্রণ জানালেন কেন, তারপর আমাদের বসিয়ে তিনি ভেতরে গেলেন কেন। তৃতীয় সূত্র সন্দেহ হয় স্বাগতা দেবীর চেহারা। বাঙালি যেখানেই বাস করুক, বিশেষ করে মেয়েদের চেহারায় কি একটা পৃথক লালিত্য আছে। না, আমি জানি অবাঙালি মেয়েদের তুলনায় বাঙালি মেয়েরা তত সুন্দরী নয়, হিন্দি ফিল্মই এর উদাহরণ। তো যাই হোক, মিস্টার সিনহার অভিনয়ের তুলনাহীন। আজ কতক্ষণ গড়ের জঙ্গলে আমরা ঘুরেছি। উনি ক্ষণাক্ষরেও জানতে চাননি উনি ভালো বাংলা জানেন এবং ওর স্ত্রী বাঙালি মহিলা। মিস্টার সিনহা বললেন, এবং কর্নেল নীলাদ্রি সরকারের গুণমুগ্ধ ভক্ত। সত্যসেবক পত্রিকায় ছাপা আপনার কত ছবি স্বাগতা খাতায় পোস্ট করে রেখেছে। কর্নেল সাহেব দেখলে অবাক হবেন। ডক্টর মিশ্র বললেন, মেয়েদের বয়স যাই হোক, মনে মনে বালিকা থেকে যায়, তাতে কি? আপনার স্ত্রী তো ইতিহাসের অধ্যাপিকা। মনে মনে বিব্রত এবং একটু বিরক্ত হচ্ছিল। এভাবে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। মিস্টার সিনহা একজন পুলিশ অফিসার, তার চিন্তাধারা, তার কাজের পদ্ধতি আমার চেয়ে পৃথক। কফি শেষ করে বললুম, মিস্টার সিনহাকে এই চমকের জন্য ধন্যবাদ, আর স্বাগতা দেবীকে তার তৈরি উৎকৃষ্ট কফির জন্য ধন্যবাদ। মিস্টার সিনহার এখন পুলিশের মেজাজ নেই। প্রশ্ন করলেন, কি করে জানলেন কফি স্বাগতারই তৈরি? বললুম, স্বাগতা দেবী জানেন আমি কড়া কফি পান করি। ও, তাই ডক্টর মিশ্র বারবার দুধ মেশাচ্ছিলেন। স্বাগতা বললেন, এবং তুমিও। স্বাগতাকে আবার ধন্যবাদ দিয়ে উঠে পড়লুম। বললুম, মিস্টার সিনহা কি এখন অফিসে যাবেন না? অবশ্যই যাব, 1 মিনিট, আমি তৈরি হয়ে আসছি, আপনার সঙ্গে কিছু কথা আছে। ওসি গোপেশ্বর সিনহা ভিতরে গেলেন। আমরা বেরিয়ে লনে নামলুম। ডক্টর মিশ্র গাড়িটা ঘুরিয়ে আনতে গেলেন। এই সময় স্বাগতা সিনহা আমাকে চাপা স্বরে বললেন, কর্নেল সাহেব, সব ঘটনা আমি জেনে নিয়েছি ওর কাছে। আমি কিন্তু শুনেছি ঝাব্বুলাল আর ডাক্তার অধিকারী রায়রাজাদের বাড়িটা বিক্রির তালে আছে। আমার সোর্স কাজের মেয়ে লক্ষ্মী, সে ঝাব্বুলালের খুড়তুতো বোন। আমার ধারণা বল্লরী টের পেয়েছিল ইন্দ্রনীল রায়কে খুন করা হবে, তাই। সে থেমে গেল, কারণ ডক্টর মিশ্রের গাড়ি আমার কাছে এসে গেছে। একটু হেসে বললুম, ধন্যবাদ। ওসি গোপেশ্বর সিনহার সঙ্গে আমি হেঁটে যাচ্ছিলাম। ডক্টর মিশ্রকে থানার পার্কিং জোনে গাড়ি রেখে অপেক্ষা করতে বলেছিল। হাঁটতে হাঁটতে স্বাগতার কথাগুলো বাজিয়ে দেখছিল। স্বীকার করা উচিত, তার ধারণা আমার থিওরির কাছাকাছি। কিন্তু থিওরি যতক্ষণ না একটা ভিত্তি পাচ্ছে, ততক্ষণ তার নিছক ধারণা। ঝাবুলাল মদের নেশার ঘরে হোক বা যে অবস্থায় হোক, আমাদের সামনে চ্যালেঞ্জের ভঙ্গিতে বলেছে সে রাজাদের হাভেলি কিছুতেই বেচতে দেবে না। সম্ভবত সে জানে না ইন্দ্রনীলের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ওদিকে ডক্টর মিশ্রকে সে পরোয়া করে না, না করতেই পারে। ডক্টর মিশ্রের সঙ্গে বাঙালি টোলার কোনো সম্পর্ক নেই, সে তা জানে। তাছাড়া ডক্টর মিশ্র যে তাকে ভয় করেন, জাবুলাল তাও জানে। স্বাগতার ধারণার সঙ্গে আমার চিন্তার একটু মিল এখানেই। এই ঘটনায় ডক্টর অধিকারীর ভূমিকা কি? তার চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডক্টর অধিকারীর একটা গাড়ি আছে। স্টেশন রোডে কৈলি নদীতে পিছু হটে যাওয়া গাড়িটার চাকার কয়েক ইঞ্চি দাগের ছবি তুলেছি। আজ রাতেই ছবিগুলো ডেভেলপ এবং প্রিন্ট করতেই হবে। কয়েকটি ফিল্ম নষ্ট হবে, তা হোক,
হাঁটতে হাঁটতে মিস্টার সিনহা বললেন, আপনি দুপুরে সেই বিরল প্রজাতির অর্কিড খুঁজে পেয়েছিলেন কি? হ্যাঁ, ভারুয়া শুধু বনচর নয়, গড়ের জঙ্গল তার সবটাই চেনা। আপনাদের ফিরতে দেখিনি, কোন দিক দিয়ে ফিরছিলেন? কৈলি নদী পেরিয়ে স্টেশন রোড, তারপর হাইওয়েতে বাঁদিকে ঘুরে ইমানুয়েলের দোকানের পাশে রাখা ডক্টর মিস্ত্রের গাড়িতে চেপেছিল। তখন আপনাদের সবাই চলে এসেছিলেন। তো আপনি চত্বরটার পাশে গর্তের মধ্যে যেন কোনো সূত্র খুঁজে পেয়েছেন মনে হচ্ছিল। আমি বুঝবার চেষ্টা করছিলাম খুনি লাশটা অন্য কোথাও না ফেলে ওই গর্তে কেন ফেলেছিল। কি মনে হয়েছে আপনার? খুনির মনে হয়েছিল লাশটা খুব শিগগিরই যেন কারো চোখে না পড়ে। ঠিক বলেছেন, কিন্তু এই চত্বরটা কিসের জানেন? শুনেছি রায় রাজারা বৈদিক মতে যজ্ঞ করতেন ওখানে। ওটা 40 ফুট লম্বা, 40 ফুট চওড়া, 1600 বর্গফুট চত্বর। গ্রানাইট চত্বর কেটে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ফেরার সময় নগ্ন পাথরে ভর্তি অসমতল মাঠ দিয়ে আসার সময় একটুর জন্য বেঁচে গেছি। পেছনে আর্মড কনস্টেবল ছিল 2জন, তারাও কি করবে ঠিক করতে পারিনি। বিষধর সাপ। মিস্টার সিনহা আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আপনার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছি। এলাকায় বিষধর সাপ থাকার কথা আগে শুনেছিল। সাপ কি বলছি, শঙ্খচূড়। আচমকা পায়ের শব্দ শুনে একটা পাথরের পাশ থেকে পনা তুলল, মাত্র 2 মিটার দূরত্ব। আমার বুকে ইচ্ছে করলেই ছবল দিতে পারত। তারপর আমার স্থির থাকা উচিত ছিল। তারপর খুব আস্তে লোডেড রিভলভার বের করে গুলি করতে পারতুম, কিন্তু এক লাফে পিছিয়ে এসেছিলুম। কে বলে সাপ তাড়া করে না? সাপটা প্রায় লেজে ভর দিয়ে ছুটে এলো, অমনি ডাইনে সরে গেলুম। কনস্টেবল চিৎকার করছে, সাপ সাপ! বুঝুন অবস্থা, ওদের হাতে রাইফেল। যাই হোক, সাপটা আমার দিকে ঘুরতে একটু সময় লাগালো। তখন রিভলভার বের করে ফেলেছি, মাথা লক্ষ্য করে গুলি করলো, পরপর 3টে গুলি। জায়গাটা কি ইমানুয়েলের দোকানের সোজা দক্ষিণে? মিস্টার সিনহা অবাক হলেন। আপনি কি ওর পাল্লায় পড়েছিলেন? হ্যাঁ, তবে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। সম্ভবত ওর একটা জুটি আছে ওখানে। আর একটা কথা, কাছাকাছি কোথাও জল ভরা ডোবা আছে। শঙ্খচূড় জলের কাছাকাছি এলাকায় থাকে। কথা বলতে বলতে আমরা থানায় ঢুকলাম। ডক্টর মিশ্র আমাদের অনুসরণ করছিলেন। থানার বাড়িটা নতুন, পুলিশের জন্য আধুনিক সরঞ্জাম লক্ষ্য করল। করিডোরের শেষ প্রান্তে ওসির ঘর খুলে দিল একজন কনস্টেবল। মিস্টার সিনহা বললেন, বসুন আপনারা। সেই কনস্টেবল ঘরে আলো জ্বালিয়ে পাখা চালিয়ে দিল, তারপর সেলাম ঠুকে বেরিয়ে গেল। মিস্টার সিনহা বললেন, কর্নেল সাহেব যদি আসামিদের সঙ্গে কথা বলতে চান ডাকবো। প্রথমে কাকে ডাকবো বলুন? সৌরজ্যোতিকে। মিস্টার সিনহা টেবিলে আটকানো সুইচ টিপলেন। ঘন্টা শুনে একজন কনস্টেবল এসে সেলাম দিল। মিস্টার সিনহা বললেন, এসআই শিবলাল প্রসাদকে দিয়ে বলো আর্মড কনস্টেবল নিয়ে কাস্টডি থেকে সৌরজ্যোতি সিংহকে এখানে যেন নিয়ে আসেন। দেরি নয়, শিগগির। কিছুক্ষণ পরে সৌরজ্যোতিকে নিয়ে এলেন একজন এসআই। ওসির ইঙ্গিতে এসআই শিবলাল ঘর থেকে বেরিয়ে গেলেন। দেখলুম সৌরজ্যোতির মধ্যে সেই স্মার্টনেস একটুও নেই। অবিন্যস্ত চুল, কয়েক ঘন্টার হাজতবাস আর জেরা অবশ্য যে কোনো মানুষকেই এমন নিষ্প্রভ করে তোলে। আমাকে দেখে সে বিস্মিত হয়েছিল। তাকে একটু তফাতে একটা চেয়ার দেখিয়ে মিস্টার সিনহা বললেন, বসুন। ডক্টর মিশ্র আর আমি মিস্টার সিনহার মুখোমুখি বসেছিলাম। সৌরজ্যোতি বসল টেবিলের অন্য প্রান্তে। তারপর একটু কেসে গলা ঝেড়ে সে আমার দিকে তাকালো। তারপর ভাঙা গলায় বলল, ট্রেনে আসবার সময় আমরা বুঝতে পারিনি আপনি কে। আপনার সামনে অনেক বাচালতা করেছি, কিন্তু বিশ্বাস করুন কর্নেল সাহেব, বল্লরীকে কে কি কারণে এমন সাংঘাতিকভাবে মারল আমরা একটুও বুঝতে পারছি না। আপনি এই ঘটনায়। তাকে থামিয়ে দিয়ে বললুম, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। সৌরজ্যোতি করজোড়ে বলল, আপনি আমাকে তুমি বলুন। হ্যাঁ, তুমি বললে কাছাকাছি দাঁড়ানো যায়, কাজেই তুমিই বলবো, কিন্তু প্রশ্নের সঠিক উত্তর চাইব। আপনি যা জানতে চাইবেন আমি যতটুকু জানি তা নিশ্চয়ই বলবো।
শোনো সৌরজ্যোতি, তোমরা আমার কার্ডে যে পরিচয় দেখেছো তা সত্যি। আমি সত্যিই একজন প্রকৃতি বিজ্ঞানী। এখানে এসেছিলাম এক বিরল প্রজাতির অর্কিডের খোঁজে। আমি বৃদ্ধ মানুষ। আড়িপেতে যুবক যুবতীদের কথা শোনা অনেক বৃদ্ধের অভ্যাস। সেই অভ্যাস আমার নেই। আমার এসব কথা বলার উদ্দেশ্য ছিল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি। লক্ষ্য করলাম সৌরজ্যোতির চোখ দুটো ঈষৎ উজ্জ্বল হয়েছে। নিভে যাওয়া চুরুটটা লাইটার জেলে ধরিয়ে নিল। মিস্টার সিনহা স্ট্রেটা আমার সামনে এগিয়ে দিলেন। ধোঁয়ার মধ্যে বললুম, কাল দুপুরে গড়ের জঙ্গলে তোমরা চারজন বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ, এখানে এলেই আমরা পাথরের বিশাল চত্বরটার উপর দাঁড়িয়ে তোমরা একটা বোঝাপড়ায় পৌঁছতে চাইছিলে। সৌরজ্যোতি মুখ নামিয়ে আঙুল ঘুরতে থাকলো। একটু পরে বলল, আপনি শুনেছিলেন? কিসের বোঝাপড়া সৌরজ্যোতি? আশা করি সঠিক উত্তর পাবো। ইন্দ্রনীল আর বল্লরী পরস্পরকে ভালোবাসতো এক সময়। এরা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তারপর ওদের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছিল। ওদের আগের সম্পর্কটা ফিরিয়ে আনতে আমি আর সুদক্ষিণা চেষ্টা করছিলাম। ভেবেছিলাম পঞ্চগড়ে খোলামেলা পরিবেশে প্রকৃতির মধ্যে ফিরে গেলে যদি ওদের ভুল বোঝাবুঝি দূর হয়। বাহ, তো কিসের ভুল বোঝাবুঝি? ইন্দ্রনীল বল্লরীর চরিত্রে সন্দেহ করেছিল। সৌরজ্যোতি, কাল তুমি বলেছিলে বল্লরী একটা অতুল খাদের ধারে দাঁড়িয়ে আছে, কেন? সৌরজ্যোতি মুখ নামালো আবার। অস্বাভাবিক গাম্ভীর্যের ছাপ পড়েছে দেখলুম। বললুম, দেরি করো না, আমার হাতে সময় কম। আমার প্রশ্নের উত্তর দাও। সঠিক উত্তরের উপর তোমাদের তিনজনের ভবিষ্যৎ নির্ভর করছে। সৌরজ্যোতি মুখ তুলল, তারপর মৃদু স্বরে বলল, বল্লরী একটা ওভারসিজ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। জানি, সার্কাস অ্যাভিনিউ ব্রাঞ্চের ম্যানেজার ছিল সে। আপনি জানেন? জানি। আমার প্রশ্নের উত্তর দাও। বল্লরী ঝুঁকি নিয়ে ইন্দ্রনীলকে 5 লাখ টাকা ব্যাংক থেকে ধার পাইয়ে দিয়েছিল। সুদ বছরে শতকরা 18 টাকা। সুদে আসলে 2 বছরে তা বাড়লে কত হয় ভাবুন। অথচ ইন্দ্রনীলের ব্যবসা শেষ পর্যন্ত মার খেয়ে অচল অবস্থায় পৌঁছেছে। এমনকি যে অ্যাসেট ব্যাংক বন্ধক নিয়েছিল, আর্থিক হিসেবে তা 50,000 টাকাও নয়। ইন্দ্রনীলের কথা ইন্দ্রনীলের মুখেই শুনবো, কিন্তু ইন্দ্রনীল বল্লরীকে বিয়ে করলে কিভাবে সেই আর্থিক সমস্যা মিটে যেত বলে তোমার ধারণা ছিল? ইন্দ্রনীলের পঞ্চগড়ের বাড়িটা বিক্রি করলে বল্লরীর ব্যাংকের টাকা শোধ হয়ে যেত। বল্লরীকে বিয়ে না করেও তো ইন্দ্রনীল এখানকার বাড়ি বিক্রি করে দেনা শোধ করতে পারত। হ্যাঁ, কিন্তু ইন্দ্রনীলের ভাবে ভাবে আমার আর সুদক্ষিণার সন্দেহ হয়েছিল। সে বল্লরীর ওপর যেন প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ? প্রেমে বিশ্বাস ভঙ্গের। আপনি ট্রেনেই দেখেছেন ইন্দ্রনীল বল্লরীর সঙ্গে যেভাবে কথা বলছিল। তাছাড়া তার ঠোঁটে প্রকাশ্যে বল্লরীর কিস চাইছিল, আপনারই সামনে। হ্যাঁ, আমার সামনে। তার মানে কি তুমি বলতে চাইছো? আমার কথার উপর সৌরজ্যোতি বলে উঠল, হি ওয়াজ ট্রিটিং হার অ্যাজ আ হোর। দ্রুত বললুম, রাত 3টের সময় ট্রেনে তুমি বল্লরীর বার্থে উঠেছিলে। কিছুক্ষণ পরে তুমি নেমে বেরিয়ে গিয়েছিলে। তারপর বল্লরী বার্থ থেকে নেমে বেরিয়ে গিয়েছিল। সৌরজ্যোতি চমকে উঠেছিল। তার মুখ আবার আগের মতো নিষ্প্রভ হয়ে গেল। সে মুখ নামালো। তোমার স্বীকার করার সাহস থাকা উচিত যে বল্লরীর সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল, আর ইন্দ্রনীল তা যেভাবেই হোক জানতে পেরেছিল। তুমি বললে হি ওয়াজ ট্রিটিং হার অ্যাজ আ হোর। সৌরজ্যোতি মুখ নামিয়ে বসে রইল। বললুম, গড়ের জঙ্গলে আবার কাল বিকেলে তোমরা কেন গিয়েছিলে? আমরা জানতুম জঙ্গলের ওই বিশাল পাহাড়ের চত্বরটা ইন্দ্রনীলের পূর্বপুরুষের যজ্ঞবেদী। সুদক্ষিণার বিশ্বাস পূর্বপুরুষের ওই যজ্ঞবেদীতে ইন্দ্রনীলকে নিয়ে গিয়ে বল্লরীর সঙ্গে বোঝাপড়া সম্ভব। ইন্দ্রনীল নিজেই বলল ওই যজ্ঞবেদীতে গিয়ে দাঁড়ালে তার মনে কি একটা পরিবর্তন ঘটে যায়। আমি জানি ওটা ইন্দ্রনীলের একটা সংস্কার। সুদক্ষিণার কথায় আমি ইন্দ্রনীলকে ওখানে একরকম জোর করে নিয়ে যাই।
ইন্দ্রনীল কিন্তু যজ্ঞবেদিতে দাঁড়িয়ে বলেছিল বল্লরীকে বিয়ে না করলেও এখানকার হাভেলি বেচে তার টাকা শোধ করে দেবে। তখন আমরা সোজা হেঁটে পাতাল ভৈরবীর মন্দির দর্শনে যাচ্ছি। আমি দ্রুত বুক পকেট থেকে ছেঁড়া সোনার চেনটা বের করে বললুম, সুদক্ষিণা পুলিশকে বলেছে তুমি হঠাৎ বল্লরীর গলা থেকে সোনার এই চেনটা হ্যাচকা টানে ছিঁড়ে ছুঁড়ে ফেলেছিলে কেন? বল্লরী, আশ্চর্য লেগেছিল আমার। ইন্দ্রনীলের গা ঘেঁষে তার একটা হাতের আঙুলে নিজের হাতের আঙুল ভরে হাঁটতে হাঁটতে হঠাৎ বলল, তুমি ঠোঁটে চুমু চেয়েছিলে, এই নাও। অ্যান্ড সি রিয়েলি কিসড অন হার লিপ। ব্যাপারটা তোমার অসহ্য লেগেছিল? হ্যাঁ। তাতেও তোমার রাগ পড়েনি? বল্লরীর হ্যান্ডব্যাগটা তুমি ছুঁড়ে ফেলেছিলে বলে আমি পিঠের কিটব্যাগ খুলে বল্লরীর ব্যাগটাও বের করলাম। ওসি মিস্টার সিনহা আমার চোখে তাকিয়ে দেখার পর বললেন, আপনি ভারুয়ার চেয়েও বনচর। সৌরজ্যোতি বলল, তারপর আমরা চারজনেই খুঁজছিলুম, কিন্তু হঠাৎ বললুম, শঙ্খচূড় সাপের আবির্ভাব। হ্যাঁ, একটা সাংঘাতিক সাপ আমাদের সামনে লেজে ভর দিয়ে ফনা তুলেছিল। আমরা চারজনেই দৌড়ে হাইওয়েতে উঠেছিলাম। তারপর পাতাল মন্দিরে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সুরঙ্গে নামবার সময় কখন চুপি চুপি বল্লরী চলে এসেছিল বুঝতে পারিনি। বল্লরী তার ব্যাগটার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সে মরিয়া হয়ে আবার এটা খুঁজতে গিয়েছিল আদিবাসী ইমানুয়েল হাইওয়ে থেকে, আর ভাদুয়া তাকে যজ্ঞবেদীর ওধার থেকে দেখতে পেয়েছিল। মিস্টার সিনহা বললেন, মেয়েটিকে তাহলে দুঃসাহসী বলতে হয়। ব্যাগের সেই জিপটি খুললুম, যে খোপে বল্লরীর ছোট্ট রিভলভারটা আছে সেটা দেখিয়ে বললুম, মিস্টার সিনহা, বল্লরীর এই ফায়ার আর্মসটা লাইসেন্সড। বল্লরী এবার এই অস্ত্রটা সঙ্গে এনেছিল কেন, এটাই প্রশ্ন। সৌরজ্যোতি, তুমি কি জানতে বল্লরীর কাছে এই অস্ত্রটা ছিল? না। সৌরজ্যোতি, তুমি জানতে বল্লরীর একটা রিভলভার ছিল এবং সেটা সবসময় সঙ্গে রাখার জন্য হ্যান্ডব্যাগে রেখেছিল, এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি তাকে তার অস্ত্রটা নিয়ে আসার জন্য পরামর্শ দিয়েছিলে। সৌরজ্যোতি মুখ নামিয়ে কি বলল বুঝতে পারলাম না। বললুম, তুমি আশঙ্কা করেছিলে ইন্দ্রনীল তাকে কোনো সুযোগে মেরে ফেলবে, তাই না? এবার সৌরজ্যোতি আসতে বলল, হ্যাঁ, কিন্তু তুমি ইচ্ছে করেই কাল বিকেলে বল্লরীকে নিরস্ত করার জন্য তার ব্যাগটা ছুঁড়ে ফেলেছিলে। সৌরজ্যোতি দুহাতে মুখ ঢেকে ভাঙা গলায় বলল, শঙ্খচূড় সাপ ওখানে আছে, তা আমি কেমন করে জানবো? ব্যাগটা আমরা নিশ্চয়ই খুঁজে পেতুম। আমি বল্লরীকে বাঁচাতেই চেয়েছিলাম। তোমার কথায় যুক্তি আছে। এবার বলো, ইন্দ্রনীলদের হাভেলিতে গিয়ে কাল সন্ধ্যায় তোমরা কেয়ারটেকার ঝাব্বুলালকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলে বল্লরী একা ফিরে এসেছে কিনা? জিজ্ঞেস করলুম। ঝাব্বুলাল বলল আমাদের দলের কেউ একা ফিরে আসেনি। ঝাব্বুলালকে কি তখন মাতাল মনে হচ্ছিল? হ্যাঁ, আগে এসেও দেখেছি। বিকেল থেকে সে মদ খেতে শুরু করে। তার একটা সাইকেল আছে। আমি বা ইন্দ্রনীল নিউ টাউনশিপের হোটেল গ্রিন ভিউ থেকে প্যাকেট ভর্তি খাবার নিয়ে আসি। কাল সন্ধ্যায় বল্লরীকে হাভেলিতে খুঁজে না পেয়ে তোমরা কি করেছিলে? থানায় এসেছিলুম। ডিউটি অফিসারকে অনুরোধ করেছিলুম, কিন্তু উনি শুধু নিখোঁজ হওয়ার একটা ডায়েরি নিয়েছিলেন। ওসি সাহেব বাইরে ছিলেন। মিস্টার সিনহা বললেন, হ্যাঁ, কর্নেল সাহেবকে তা বলেছি। সৌরজ্যোতির দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে বললুম, ইন্দ্রনীলের সঙ্গে সুদক্ষিণার কোনো ইমোশনাল সম্পর্ক আছে? জানি না, তবে থাকতেও পারে। বল্লরীর ঘনিষ্ঠ বন্ধু সুদক্ষিণা, কিন্তু সুদক্ষিণা তত বেশি স্মার্ট নয়, তত সাহসী নয়। সৌরজ্যোতি, আমার শেষ প্রশ্ন, বল্লরীকে কে এমন নৃশংসভাবে খুন করেছে বলে তোমার ধারণা? গত রাতে আমার ঘুম আসছিল না। আমি আর ইন্দ্রনীল একটা ঘরে, ওদিকে পাশের ঘরে বল্লরী আর সুদক্ষিণা। শোয়ার ব্যবস্থা ছিল এরকম। যতবার এখানে এসেছি একই রকম থেকেছি। গত রাত্রের কথা বলো। গত রাত্রে তখন কটা বাজে ঘড়ি দেখিনি। পাশ ফিরে শুয়েছিলাম, তখন গাড়ির শব্দ শুনেছিলাম।
বাঙালিটোলার নিচের রাস্তায় রাত্রে গাড়ি চলাচল স্বাভাবিক, তবে গাড়িটা কাছাকাছি থেমে গেল মনে হয়েছিল। তবে সে ব্যাপারে মন ছিল না। বল্লরী কোথায় গেল এটাই চিন্তা ছিল। তারপর আস্তে দরজা খোলার শব্দে পাশ ফিরে বলেছিলাম, ইন্দ্র ইন্দ্র ইন্দ্রনীল বলেছিল বাথরুমে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পরে আবার গাড়ির শব্দ কানে এলো। গাড়িটা চলে গেল। এ থেকে আমি কোনো নির্দিষ্ট ধারণা গড়ে তুলতে পারিনি কে খুনি হতে পারে। ঠিক আছে মিস্টার সিনহা, সৌরজ্যোতিকে পাশের কোনো ঘরে রাখুন আর ইন্দ্রনীলকে নিয়ে আসতে বলুন। সাব ইন্সপেক্টর শিবলাল প্রসাদ ইন্দ্রনীল রায়কে নিয়ে এলেন। ওসি মিস্টার সিনহা তাকে সৌরজ্যোতি যেখানে বসেছিল সেখানে বসতে বললেন। শিবলাল প্রসাদ বেরিয়ে গেলেন। ইন্দ্রনীল বসল। তার চেহারায় রুক্ষতার ছাপ, চোখ দুটো আবছা লাল, দৃষ্টি বেপরোয়া মানুষের মতো নির্বিকার। সে আমার দিকে তাকিয়ে বলল, ট্রেনে আপনার সঙ্গে আলাপ হয়েছিল। আপনি নাকি একজন রিটায়ার্ড কর্নেল। আপনি এখানে কি করছেন? মিস্টার সিনহা পুলিশি মেজাজে বললেন, কর্নেল সরকার আপনাকে কিছু প্রশ্ন করতে চান। তার প্রশ্ন করার কোনো অধিকার কি আছে? আছে। সেটা কি ধরনের অধিকার আপনাকে জানাতে আমি বাধ্য নই। তবে এইটুকু মনে রাখবেন, উনি আপনাদের হিতাকাঙ্ক্ষী। তবে উনি আপনার মুখে তার প্রশ্নের সঠিক উত্তর চান। ইন্দ্রনীলের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, ওকে কর্নেল সরকার, প্রশ্ন করুন। বললুম, ওভারসিজ এশিয়ান ব্যাংকের সার্কাস অ্যাভিনিউ ব্রাঞ্চের কাছে আপনি 2 বছর আগে 5 লাখ টাকা শতকরা বার্ষিক 18 টাকা সুদে ঋণ নিয়েছিলেন। ব্রাঞ্চ ম্যানেজার বল্লরী দাশগুপ্ত ঝুঁকি নিয়ে আপনাকে ঋণ মঞ্জুর করেছিল। আপনার ব্যবসার স্থাবর অস্থাবর অ্যাসেট বা সম্পত্তির বাজার দর তখন সেই ঋণের টাকার তুলনায় অনেক কম ছিল, তাই না? ইন্দ্রনীল নির্বিকার মুখে বলল, সো হোয়াট? কথাটা সত্য কিনা তাই বলুন। সত্য। ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দেয়, এটা নতুন কথা নয়। কিন্তু বল্লরীর সঙ্গে আপনার ইমোশনাল সম্পর্ক না থাকলে আপনি কোনোভাবেই অত টাকা ঋণ পেতেন না। ঠিক আছে, ইমোশনাল সম্পর্ক ছিল, পরে সম্পর্কটা ভেঙে যায়, আর বল্লরী আপনার ঋণ শোধের জন্য চাপ দিচ্ছিল। ঠিক বলছি? ঠিক। কিন্তু সেই জন্য তাকে আমি খুন করিনি। আমি বলছি না বল্লরীকে আপনি খুন করেছেন, কারণ বিষয়টা এখনো তদন্ত সাপেক্ষ। আমি বলছি, এবার আপনি বল্লরীকে আপনার পঞ্চগড়ের হাভেলি বিক্রি করে ঋণের টাকা সুদসহ শোধ করার কথা বলে এখানে ডেকে এনেছিলেন, তাই না? কর্নেল সরকার, আপনি নিশ্চয়ই জানেন টাকা বল্লরীর নয়, ওভারসিজ এশিয়ান ব্যাংকের। কাজেই তাকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। তাকে অন্যবারের মতো আমাদের সঙ্গে বেড়াতে আসতে বলেছিলাম, সে রাজি হয়েছিল। নাকি তাকে সচক্ষে দেখাতে চেয়েছিলেন যে সত্যি আপনি এখানকার বাড়ি বিক্রি করছেন, পাছে বল্লরী ব্যাংকের পক্ষ থেকে আপনার ব্যবসার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আপনার বাড়ি ক্রোক করার জন্য কোর্টে না যায়। ইন্দ্রনীল আবার বাঁকা হেসে বলল, ধরুন তাই যদি হয়, তাতে আমার কি কোনো অপরাধ হয়েছে? কাল বিকেলে গড়ের জঙ্গল থেকে হাইওয়ের দিকে হেঁটে আসার সময় বল্লরী আর আপনি ঘনিষ্ঠভাবে, সঠিক ভাষায় বললে অশালীনভাবে হেঁটে আসছিলেন। বল্লরী আফটার অল আমার বন্ধু তো ছিল। ধরুন তার সঙ্গে আমার আবার ভাব হয়েছিল। সৌরজ্যোতি সিংহ কি এর জন্যই বল্লরীর গলা থেকে সোনার চেন ছিঁড়ে ফেলে দিয়েছিল? ইন্দ্রনীল গম্ভীর মুখে বলল, আমি সন্দেহ করতাম বল্লরী এবারে আমাকে ছেড়ে সৌরের সঙ্গে প্রেমের খেলায় মেতে উঠেছে। খুলেই বলছি, তার প্রতিক্রিয়া যাচাই করার জন্যই আমি বল্লরীর ঘনিষ্ঠ হয়েছিলাম। দেখলুম আমার সন্দেহ অমূলক নয়। অবশ্য সে কৌতুকের ছলে সোনার চেনটা বল্লরীর গলা থেকে হ্যাচকা টানা ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে। আমি তখন দ্বিতীয় চালটা চাললুম, বল্লরীকে কিস করলুম। বল্লরী বাধা দেওয়ার সুযোগ পায়নি। অমনি সৌর বল্লরীর হ্যান্ডব্যাগটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। দেখুন তো,
ওসি মিস্টার সিনহার সামনে যে ব্যাগটা আছে ওটা বল্লরীর সেই ব্যাগটা কিনা? ইন্দ্রনীল চমকে উঠেছিল, আসতে বলল, বল্লরীর ব্যাগ। ব্যাগ খুঁজতে আমরা সাপের মুখে পড়েছিলাম। সাংঘাতিক সাপ ওটা। আমি জানি গড়ের জঙ্গলের আশেপাশে অনেক বিষাক্ত সাপ থাকে। ওই সাপটা শঙ্খচূড়। মিস্টার সিনহা বললেন, কর্নেল সাহেব বলেছিলেন যে শঙ্খচূড়টা আমি গুলি করে মেরেছিলাম। তার একটা জুটি আছে, স্বভাবতই তার জুটি ক্ষিপ্ত অবস্থা ছিল। বললুম, ইন্দ্রনীল বাবু, পাতালকালীর মন্দির থেকে বেরিয়ে আপনারা বল্লরীকে দেখতে পাননি। আপনি তার সম্পর্কে তখন কি ভেবেছিলেন? ইন্দ্রনীল শান্তভাবে বলল, আমি জানতাম বল্লরীর একা ব্যাগ খুঁজতে যাওয়ার সাহস হবে না। সেই সৌরজ্যোতির ওপর খাপ্পা হয়ে আমাদের বাড়িতে চলে গেছে। আপনাদের বাড়িতে ফিরে আপনি নিশ্চয়ই কেয়ারটেকারকে বল্লরীর কথা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, ঝাবুলাল বলল সে তাকে ফিরতে দেখেনি। তারপর আমরা দোতলায় বল্লরী আর সুদক্ষিণার ঘরে গেলুম। ওদের দরজায় তালা ছিল না। না, আমাদের ঘরের ভেতর দিয়ে ওদের ঘরে যাওয়া যায়। আমাদের ঘরের দরজায় তালা ছিল না, কারণ ঝাবুলাল থাকলে তালা দেওয়ার দরকার মনে করি না। তাছাড়া বাড়িটা ভুতুড়ে বলে বদনাম আছে। টাকা পয়সা? টাকা পয়সা সবসময় আমাদের সঙ্গে থাকে। বাইরে গেলে প্রত্যেকে নিজের নিজের পার্স সঙ্গে নিয়ে যাই। বল্লরীর ব্যাগেজ? ব্যাগেজ টেবিলে অ্যাজ ইট ইজ রাখা ছিল। বাথরুমেও সব কিছু ঠিকঠাকই ছিল। আপনি কি জানেন বল্লরীর একটা লাইসেন্সড রিভলভার ছিল? ছিল তা জানতাম, তবে কোনোদিন তা দেখিনি বা দেখতে চাইনি। আপনি কি আপনাদের হাভেলি সত্যিই বিক্রি করার জন্য এসেছেন? হ্যাঁ, ডাক্তার শচীন অধিকারীকে আমরা সবাই মামা বলে ডাকি। মা তাকে দাদা বলে ডাকতেন। ডাক্তার অধিকারীকে আগে ফোনে জানিয়েছিলাম, এবার বাড়ির খদ্দের দেখে রাখেন যেন। যে কোনো দামে বাড়িটা বেচতে চাই। যে কোনো দামে? ওটা কথার কথা। শচীন মামা জানতেন বাড়িটার ন্যায্য দাম 15 লাখের কম নয়। ডাক্তারবাবু কি খদ্দের ঠিক করেই আপনাকে আসতে বলেছিলেন? হ্যাঁ, তাই শেষবারের জন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিলাম। এখানে কাল সকালে পৌঁছানোর পর শচীন মামার সঙ্গে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন মারোয়ারি ব্যবসায়ী বাড়ি কিনতে রাজি হয়েছেন, কিন্তু তিনি জরুরি কাজে রাঁচি গেছেন। সন্ধ্যায় ফিরে আসার কথা। কিন্তু বল্লরীর জন্য আমরা কাল সন্ধ্যায় উদ্বিগ্ন হয়ে থানায় এসেছিলাম। তারপর তো। ইন্দ্রনীল চুপ করল। বললুম, ঝাবুলাল কি আপনাদের বাড়িতে একা থাকে? না, ওর বউ আর 3টে ছেলে মেয়ে থাকে। আমরা পৌঁছানোর আগের দিন ওর বউ ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গেছে। ঝাবুলাল কি মদ খায়? খায়। ও বিকেল থেকে রাত্রি পর্যন্ত মদ খেয়ে মাতাল অবস্থায় থাকে। ওকে নিয়ে সমস্যা আছে। ঠাকুরদা ওকে বাড়ির 5 ডেসিমেল অংশ দান করে গেছেন। ওই অংশটা গেটের কাছে। মূল বাড়ি এবং বাকি অংশে ওর কোনো অধিকার নেই। অথচ মাতাল অবস্থায় ঝাবুলাল বলে এ বাড়ির মালিক সে। ওটা নিছক মাতলামি। অন্য সময় সে খুব অমায়িক আর নম্র লোক, খুব বিশ্বাসী। এত বছর ধরে বাড়িটা সে এলাকার দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করে আসছে। অন্য কেউ হলে বাড়িটা বেদখল হয়ে যেত। লক্ষ্য করলুম ইন্দ্রনীল ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। বললুম, বল্লরীকে কে খুন করেছে বলে আপনার ধারণা? ইন্দ্রনীল একটু চুপ করে থাকার পর শ্বাস ছেড়ে বলল, আমার ধারণা বাঙালিটোলায় সে কোনো দুর্বৃত্তের কবলে পড়েছিল। আপনি বলতে চাইছেন she was raped and murdered? আমার তাই ধারণা। ওসি সাহেব বলতে পারেন মর্গের রিপোর্টে কি বলা হয়েছে। ওসি মিস্টার সিংহ বললেন, মর্গের ফাইনাল রিপোর্টে বল্লরীকে রেপ করার কথা বলা হয়নি। তাকে শ্বাসরোধ করে মারার পর ভারী আর মোটা ত্রিশূলের মতো কোনো অস্ত্র তার বুকে বিদ্ধ করা হয়েছিল। আমি চমকে উঠিনি, কারণ আমার থিওরির সঙ্গে এটা মিলে যাচ্ছে। কিন্তু ইন্দ্রনীল প্রচণ্ড চমকে উঠেছিল। সে শ্বাস প্রশ্বাসে মিশিয়ে উত্তেজিতভাবে বলল, তাকে কে শ্বাসরোধ করে মারবে? কেন মারবে? বললুম, মর্গের রিপোর্ট অস্বীকার করার মতো কোনো প্রমাণ কি আপনি দিতে পারেন? ইন্দ্রনীল একই ভঙ্গিতে বলল, বল্লরী গলায় ফাঁস এঁটে আত্মহত্যা করতে পারে। কেন? ঘরের জঙ্গলের কাছে সৌরজ্যোতির আচরণ, আমার অবহেলা,
তাছাড়া প্রায় 7 লাখ টাকার ঋণ আমি শোধ করবো কিনা, না করলে তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়ে মামলায় ফাঁসাবে, এরকম অজস্র কারণ তাকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে। পারে, কিন্তু তার মৃতদেহে ওই আঘাত করবে কে, কেন করবে? ইন্দ্রনীল মুখ নামিয়ে বলল, আমি জানি না, বুঝি না। আপনাদের হাভেলিতে উপর নিচে কতগুলো ঘর আছে? আমার এই আকস্মিক প্রশ্নে ইন্দ্রনীল আবার চমকে উঠল। আমার দিকে তাকিয়ে বলল, গুনে দেখিনি, শুনেছি 15টা বা 16টা ঘর আছে, সবই তালাবন্ধ। কোন ঘরে কি আছে আমি জানি না। চাবি কার কাছে থাকে? সব চাবি কলকাতায় বাবার কাছে ছিল। আমি এখানে এলে শুধু আমাদের থাকার জন্য 2-3টে ঘরে চাবি নিয়ে আসি। কাল সন্ধ্যায় বল্লরীকে আপনাদের ঘর ছাড়া আর কোথাও খোঁজেননি? ইন্দ্রনীল তাকালো, একটু পরে বলল, না। গত রাত্রে আপনি ঘর থেকে একবার বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? কে বলল? সৌর? হ্যাঁ। বাথরুমে গিয়েছিলাম। হাভেলির কাছে কোনো মোটর গাড়ির শব্দ শুনেছিলেন? ইন্দ্রনীল ফেটে পড়ল। ফোকাস, এসব কোনো প্রশ্নই নয়। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। ওই বাস্টার্ড সৌর, ওকে আমি ছাড়বো না, ওকে আমি গুলি করে মারবো। দ্য সেক্স পারভার্টেড ডগ। ওসি মিস্টার সিনহা টেবিলে বেটন ঠুকে ধমক দিলেন, স্টপ ইট, আনসার দ্য কোয়েশ্চেন। নো, আপনি যা খুশি করতে পারেন, আমি এই লোকটার কোনো প্রশ্নের উত্তর আর দেব না। বললুম, দ্যাটস এনাফ মিস্টার সিনহা, ওকে সোজা কাস্টডিতে নিয়ে যেতে বলুন। এবার জেনানা হাজত থেকে সুদক্ষিণাকে নিয়ে আসতে বলুন। মিস্টার সিনহার নির্দেশে এসআই শিবলাল প্রসাদ আর 2জন আর্মড কনস্টেবল ইন্দ্রনীলকে নিয়ে বেরিয়ে গেল। ডক্টর মিশ্র হাসবার চেষ্টা করে বললেন, গাড়ির কথায় ও এমন খেপে গেল কেন? অদ্ভুত তো। ঠিক বলেছেন ডক্টর মিশ্র। মিস্টার সিনহা একটু হেসে বললেন, আমার মনে হয় কর্নেল সাহেব ওর ক্ষতস্থানে খোঁচা মেরেছেন। শিবলাল প্রসাদ সুদক্ষিণাকে নিয়ে এলেন এবং বেরিয়ে গেলেন। সুদক্ষিণার চেহারায় এখন নাগরিক স্মার্টনেস নেই, গ্রাম্য মেয়ের মতো বিপর্যস্ত ভাব। সে আমাকে দেখেই ফুপিয়ে উঠল, কর্নেল সরকার, আমাকে বাঁচান, আমি এদের সঙ্গে সেই সাংঘাতিক বিপদে পড়ব জানতাম না। আমার মান সম্ভ্রম বলতে আর কিছুই নেই, আপনি আমার বাবার মতো। ওসি সিনহা ধমক দিলেন, কান্নাকাটি নয়, ওই চেয়ারে বসুন। বললুম, সুদক্ষিণা, তুমি কি বল্লরীকে খুন করেছো যে এমনভাবে ভেঙে পড়েছো? শান্ত হয়ে বসো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, যেন অবশ্য অবশ্য সঠিক উত্তর দেবে। মিথ্যা উত্তর দিলে তোমাকে আমি বাঁচাতে পারবো না। আমি বল্লরীকে কেন খুন করব? আপনি যা জানতে চান আমি বলবো। বলে সুদক্ষিণা রুমালে চোখ মুছল। তার পরনে জিন্স এবং নীল হাতকাটা গেঞ্জি। মার্কিন মুলুকে এটাকে টপ বলতে শুনেছি, কিন্তু টপের গলার কাছটা ছেঁড়া। বললুম, তোমার পোশাক ছিঁড়ল কি করে? তখনই সে সচেতন হয়ে আবরু রক্ষার চেষ্টা করে আসতে বলল, যাদের সঙ্গে আমাকে রাখা হয়েছে তারা আমাকে নেকেট করতে চাইছিল, সেন্ট্রি বাধা না দিলে। সে হঠাৎ চুপ করলো। বললুম, তোমাকে বেশি প্রশ্ন করব না। আমার প্রথম প্রশ্ন, তুমি কি জানতে ইন্দ্রনীল তাদের বাড়ি বিক্রি করবে বলেই এখানে আসছে? বল্লরী বলেছিল। আমি ইন্দ্রনীলকে কিছু জিজ্ঞেস করিনি। সৌরজ্যোতি, বলো। সৌরজ্যোতি আমাকে বলেছিল পঞ্চগড়ে গিয়ে বল্লরীর সঙ্গে ইন্দ্রনীলের মিটমাট করে দেবে। সে আমার সাহায্য চেয়েছিল। কিসের মিটমাট? ওদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল, তাতে সৌরজ্যোতির বা তোমার ইন্টারেস্ট কিসের? আফটার অল আমরা পরস্পর বন্ধু। যদি বলি, বল্লরী সৌরজ্যোতির দিকে ঝুঁকেছিল এবং সৌরজ্যোতির সঙ্গে তোমার ইমোশনাল সম্পর্ক ছিল এবং তুমি সৌরজ্যোতিকে ফিরে পেতে চেয়েছিলে। সুদক্ষিণা মুখ নামিয়ে বলল, আমি মিথ্যা বলবো না। সৌরজ্যোতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কল্পনাও করিনি। তাই ভেবেছিলাম আমি সৌরজ্যোতিকে আর পাত্তা দেব না এবং বল্লরীকে তার হাত থেকে ছাড়িয়ে ইন্দ্রনীলের সঙ্গে মিলিয়ে দেব। বল্লরী ওভারসিজ এশিয়ান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার।
ব্যাংক থেকে বল্লরী তাকে 5 লাখ টাকা ঋণ দিয়েছিল। বল্লরী এতে ঝুঁকি নিয়েছিল, কারণ ইন্দ্রনীলের ব্যবসা সংস্থার কাগজপত্র ছিল ভুয়ো। তুমি কি একথা জানতে? জানতুম না। এখানে আসবার কয়েকদিন আগে বল্লরী একথা আমাকে বলেছিল। কাল সন্ধ্যায় বল্লরীর খোঁজে তোমরা 3জন ইন্দ্রনীলের হাভেলিতে ফিরে এসেছিলে। বল্লরীর খোঁজে কি তোমরা বাড়ির অন্য ঘরগুলো খুঁজেছিলে? ঘরগুলো তালাবন্ধ ছিল। ইন্দ্রনীল বলেছিল আমাদের থাকার জন্য 2-3টে ঘর বাদে সব ঘর তালাবন্ধ আছে। সেসব ঘরের চাবি কলকাতায় সে ভুল করে ফেলে এসেছে। তাই আমরা বাড়ির চারপাশ, উপরে করিডোর, বাথরুম সবখানে বল্লরীকে খুঁজেছিলাম, তাকে দেখতে পাইনি। তুমি কি জানো বল্লরীর একটা লাইসেন্সড ফায়ার আর্মস ছিল? সুদক্ষিণা একটু পরে বলল, বল্লরী বলেছিল, আমি অস্ত্রটা দেখিনি। তাকে জিজ্ঞেস করেছিলে কেন সে ফায়ার আর্মস কিনেছে? হ্যাঁ, বল্লরী বলেছিল সে ব্যাংকের ম্যানেজার, আত্মরক্ষার জন্য ব্যাংক থেকে তদবির করে তাকে অস্ত্রটার লাইসেন্স পাইয়ে দিয়েছে। এ কথা তুমি নিশ্চয়ই বিশ্বাস করোনি? সুদক্ষিণা একটু ইতস্তত করে বলল, না, মানে ব্যাংকের ম্যানেজারদের আর্মস রাখার ব্যাপারটা আমি জানি না। দেশে তো কত ব্যাংক ডাকাতি হয়, কখনো শুনিনি ম্যানেজার তার ফায়ার আর্মস ব্যবহার করেছে। ওকে বলেছিলাম যদি কারো ভয়ে আত্মরক্ষার জন্য ওটা কিনে থাকিস, কাজে লাগাতে পারবি না। আত্মরক্ষার জন্য কাকে গুলি মারার পর মামলার ঝামেলা আছে। বরং বলো। বরং আমার মতো যোগব্যায়াম, জুডো এইসব ট্রেনিং নিতে পারিস। তুমি জুডো, যোগব্যায়াম এসবে ট্রেনিং নিয়েছো? হ্যাঁ, জুডো না জানলে মেয়েগুলো আমাকে সত্যি নেকেট করে ফেলতো। অবশ্য সেন্ট্রি বেয়োনেট উঁচিয়ে ধমক দিয়েছিল, কিন্তু সে তো ঘরের বাইরে ছিল। হাসতে হাসতে বললুম, বাহ মিস্টার সিনহা, খবর নিন সুদক্ষিণা সেই খুনি মেয়েটিকে মেরে শুইয়ে রেখেছে কিনা। মিস্টার সিনহাও হাসছিলেন। শুধু মেয়েদের হাজত ঘরে নয়, পুরুষদের হাজত ঘরে মারামারি হয়। ও নিয়ে পুলিশ বিশেষ মাথা ঘামায় না, যদি না সাংঘাতিক কিছু ঘটে। সুদক্ষিণা, কাল রাত্রে তুমি তোমাদের ঘরে একা শুয়েছিলে, ভয় করছিল না? না, দরজা কাল রাত্রে ভেতর থেকে বন্ধ করে রেখেছিল। রাত্রে হাভেলির কাছে মোটর গাড়ির শব্দ শুনতে পেয়েছিলে? সুদক্ষিণা স্পষ্টত চমকে উঠল, আসতে বলল, রাত্রে তো ও পথে মোটর গাড়ি যাতায়াত করে। আমি বল্লরের কথা ভাবছিলাম শুধু। ঠিক আছে, আমার শেষ প্রশ্ন, তুমি কি জানো সে রাতে ট্রেনে আসবার সময় সৌরজ্যোতি চুপি চুপি আমার বার্থের ঠিক উপর বল্লরীর বার্থে উঠেছিল? সুদক্ষিণা মুহূর্তে বদলে গেল। হিংস্র মুখে শ্বাস প্রশ্বাস জড়িত কণ্ঠস্বরে বলল, আমি ঘুমের ভান করে চোখ বুজে শুয়েছিলাম। ঘৃণায়, দুঃখে, রাগে আমি ভাবছিলাম তখনই ওদের ধরে ফেলি, কিন্তু আপনার কথা ভেবে সিনক্রিয়েট করিনি। তারপর থেকে আমি নির্বিকার হয়ে উঠেছিলাম। তারপর থেকে যা যা করেছিলাম তা অভিনয় মাত্র। আমার প্রশ্ন শেষ। মিস্টার সিনহা, ওকে নিয়ে যেতে বলুন। সে রাত্রে ডক্টর মিশ্রের বাংলোয় রমিলা দেবীর কলেজ লাইব্রেরি থেকে আনা জীর্ণ বইটা টেবিল ল্যাম্পের আলোয় পড়ার চেষ্টা করছিল। বাঙালি রাজপুত রাজা কন্দর্প নারায়ণ রায়ের পূর্বপুরুষের কীর্তিকথার সঙ্গে অদ্ভুত সব দৈব ঘটনা মেশানো আত্মগৌরবের বাচালতা। পাতা উল্টে যাচ্ছিল। প্রায় 150 পাতার পর রায়রাজাদের অস্ত্রাগারের বর্ণনায় মন দিলুম। কয়েকটি পাতার পর অস্ত্রগুলোর রেখাচিত্র ব্লক করে ছাপানো আছে দেখে আগ্রহ জাগল। তারপর যা দেখলুম তা আবিষ্কার বলা চলে। কাঠের দণ্ডের মাথায় বসানো ত্রিফলা ভল্ল, প্রতিটি অস্ত্র ব্যবহারের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। এই ত্রিফলা ভল্লটি অন্তত 20 হাত দূর থেকে সবেগে নিক্ষেপ করলে একটি ফলা শত্রুর কণ্ঠমূলে, অন্য দুটি বুকের দুপাশে আমূল বেঁধে যাবে। সেই উদ্দেশ্যে ভল্লটির একটি ফলার মাপ অন্য দুটি থেকে একটু পৃথক। একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ কোণ যেন সেই বিশেষ ফলাটি। গোড়ার দিকটা প্রায় 1.5 ফুট লম্বা এবং ওটার মধ্যে কাঠের দণ্ড ঢোকানো আছে। পরবর্তী পাতায় তৎকালীন আগ্নেয়াস্ত্রের রেখাচিত্র, বন্দুক, পিস্তল, কামান। মোগল আমলে এইসব অস্ত্র যুদ্ধে ব্যবহার করা হতো, কিন্তু এগুলো আমার বহু পঠিত
মধ্যযুগের অস্ত্রশস্ত্রের বিবরণ। আমি সেই ত্রিফলা ভল্লটির দিকে তাকিয়ে রইলুম। যে কোনো কাঠই কালক্রমে ভেঙে যেতে পারে, কিন্তু লোহায় মরচে ধরলেও তত কিছু ক্ষয় পাবে না। তাছাড়া ফলার অংশে ইস্পাত ব্যবহারের নিদর্শন আমি অন্যত্র পড়েছি। গত 2 বছরে গড়ের জঙ্গলে 4টি লাশ পাওয়া গেছে, এবার একটি পাওয়া গেল। 5টি লাশেরই কণ্ঠমূলে ও বুকের দুপাশে গভীর ক্ষত। ওসি গোপেশ্বর সিনহা বলেছিলেন, মর্গের ফাইনাল রিপোর্ট অনুসারে বল্লরীকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। তারপর হ্যাঁ, কন্দর্প নারায়ণ রায় বর্ণিত ত্রিফলা ভল্লের আঘাত করা হয়েছিল বল্লরীকে। এর একমাত্র উদ্দেশ্য গড়ের জঙ্গলে বল্লরীর লাশকে আর 4টে লাশে সামিল করা, যাতে পুলিশ বিভ্রান্ত হয়, যেন একজন খুনি কোনো গুপ্ত তন্ত্র বা অকাল্টের সাধনায় সিদ্ধিলাভ করার জন্য যাকে বাগে পায় তাকে ভুলিয়ে গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে এভাবে হত্যা করে। এরাতে বাথরুমকে যথারীতি ডার্ক রুম করে ছবিগুলো ডেভেলপের পর প্রিন্ট করে দড়িতে ক্লিপ এঁটে ঝুলিয়ে রেখেছিল। ভোর 5টায় নিচে পূর্বের উপত্যকায় কিছু দূর হেঁটে ফিরে এলুম 8:30টায়। আগে বাথরুমে ঢুকে দেখে নিলুম ছবিগুলো শুকিয়েছে এবং প্রত্যেকটি ছবি স্পষ্ট হয়েছে। গাড়ির টায়ারের কয়েক ইঞ্চি অংশ স্পষ্ট। ছবিগুলো কিট ব্যাগে ঢুকিয়ে রাখলাম। ডক্টর মিশ্র এসে সম্ভাষণ করলেন। মর্নিং কর্নেল সরকার, আজ মর্নিং ওয়াকে আপনার সঙ্গী হব প্ল্যান করেছিলাম, কিন্তু অভ্যাস অ্যালার্ম দিয়ে রাখবো ঘড়িতে, তার উপায় নেই। রুমিলের অত সকালে ওঠার অভ্যাস নেই, ঘুম ভেঙে গেলে তার আর ঘুম আসবে না, সারাটা দিন নাকি শরীর ভালো থাকবে না। তো আসুন, সামনের বারান্দায় কফি খাওয়া যাক। রমিলা স্নান করে পুজো আচ্চা সেরে এখনই এসে যাবে। অর্ধবৃত্তাকার বারান্দায় গিয়ে বললুম, ওসি মিস্টার সিনহাকে ফোন করতে চাই। করুন, আমি এখানে বসছি। ড্রয়িং রুমে ঢুকে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলুম। স্বাগতা সারা এলো। বললুম, মর্নিং স্বাগতা, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আপনার সাহেব কি শয্যাত্যাগ করেছেন? মর্নিং কর্নেল সরকার, ধরুন ওকে দিচ্ছি। একটু পরে গোপেশ্বর সিনহা বললেন, মর্নিং কর্নেল সাহেব, নতুন কোনো খবর আছে কি? খবর আপনার কাছে জানতে চাই। কি খবর বলুন? গত 2 বছরে গড়ের জঙ্গলে যে 4টে লাশ একই অবস্থায় পাওয়া গিয়েছিল, তাদের কেস হিস্ট্রি কি আপনি পড়েছেন? 5 নম্বর লাশ পাওয়ার পর খুঁটিয়ে পড়তে হয়েছে। আগের 4টে লাশকে আগে শ্বাসরোধ করে মারা হয়নি, সরাসরি ত্রিশূল বা এরকম অস্ত্র দিয়ে মারা হয়েছিল। 4জনই ব্যবসায়ী, 3জন বাইরের এবং 1জন স্থানীয়। মিস্টার সিনহা, এখনই দায়িত্ববান একজন পুলিশ অফিসারকে ফোর্স সহ বাঙালি হাভেলিতে কেয়ারটেকারের ঘর সার্চ করতে পাঠান। আব্দুলালের ঘর কেন? ওর ঘরে মার্ডার ওয়েপন হয়তো পাবেন না, কিন্তু তার স্বনামে বা বেনামে কিংবা তার স্ত্রীর নামে স্থানীয় ব্যাংকের পাসবই আর কিছু কাগজপত্র নিশ্চয়ই পাবেন। আপনি শিওর হলেন কি করে? এটা আমার অঙ্ক, কিন্তু একটা শর্ত আছে। যদি ঝাবুলালের ঘরে ওগুলো না পান, ডাক্তার শচীন অধিকারীর বাড়িতে পাবেন। পুলিশ এমনভাবে কাজ করে যেন ডক্টর অধিকারী জানতে না পারেন। আমার ধারণা তিনি এখন তার বাড়িতে রোগী দেখতে ব্যস্ত। ওকে কর্নেল সাহেব, কিন্তু দুজনের ঘরেই যদি এসব না পাওয়া যায়? পঞ্চগড়ে কতগুলো ব্যাংক আছে? মাত্র 2টো। তাহলে 10টায় ব্যাংক খুললে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, ঝাবুলালের বা তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট থাকবে। বেনামে থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মীকে চার্জ করবেন, বেরিয়ে পড়বে। কৌতূহলী ডক্টর মিশ্র এসে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে চাপা স্বরে বললেন, ঝাবুলাল ডাক নাম, ওর আসল নাম ধরমচাঁদ ধানুকি। মিস্টার সিনহা বললেন, ঝাবুলাল এবং ডাক্তার অধিকারীকে আমরা ইচ্ছে করলে অ্যারেস্ট করতে পারি। ঝাবুলালকে অ্যারেস্ট করবেন, ডক্টর অধিকারীকে এখন অ্যারেস্ট করা ঠিক হবে না। আর শুনুন, ডক্টর মিশ্র বললেন ঝাবুলালের আসল নাম ধরমচাঁদ ধানুকি। মিস্টার সিনহার হাসির শব্দ ভেসে এলো। ধানুকি ওর পূর্বপুরুষ কি রাজাদের তীরন্দাজ বাহিনীর লোক ছিল? সম্ভবত। মিস্টার সিনহা, এখনই এই অপারেশন শুরু করা উচিত। ওকে ওকে।
রিসিভার নামিয়ে রেখে বাইরে এলুম। ততক্ষণে টেবিলে মালতী কফি ও স্ন্যাক্সের ট্রে রেখে গেছেন। রমিলা দেবী চুপচাপ বসেছিলেন। আমাদের দেখে তিনি মৃদু হেসে বললেন, কারোর সঙ্গে দুজনে চক্রান্ত করছিলেন কেন? আপনাকে ধন্যবাদ। একটা মূল্যবান বই আমার জন্য সংগ্রহ করে এনেছেন। কিছু কাজে লাগলো? হ্যাঁ, মার্ডার ওয়েপনের খোঁজ পেলুম। স্বামী স্ত্রী দুজনেই অবাক হয়ে বললেন, আশ্চর্য। একটু আশ্চর্য বলতেই হবে। রায়রাজাদের অস্ত্রাগারের একটা ত্রিফলা ভল্ল ওই হাভেলিতে এখনো আছে। হয়তো আরো কিছু অস্ত্রও থাকতে পারে, তবে ওই ভল্লটা আছে, যা দিয়ে মোট 5 জনকে আঘাত করা হলো এ পর্যন্ত। ডক্টর মিশ্রের গাড়িতে বাঙালিটোলায় বাঙালি হাভেলির সামনে পৌঁছে দেখলুম ঝাব্বুলালের কোমরে দড়ি বেঁধে একজন তাগড়াই চেহারার কনস্টেবল দাঁড়িয়ে আছে। এসআই রহমত খান আমাকে দেখে কপালে হাত ঠেকিয়ে আদব জানিয়ে বললেন, ঝাব্বুলাল দৌড়ে পালানোর চেষ্টা করছিল, ওর হাঁটুর নিচে লাঠি ছুঁড়ে ওকে মাটিতে ফেলে দিয়েছিল ছোটেলাল সিং। ওর ঘর সার্চ করেছেন? জি কর্নেল সাহেব, ধরমচাঁদ ধানুকির নামে 2টো ব্যাংকে 40 আর 30 মোট 70,000 টাকা ফিক্সড ডিপোজিট আছে। ওসি সাহেবকে বেতারে মেসেজ দিয়েছি, উনি এখনই এসে পড়বেন। কনস্টেবলরা ওকে পাহারা দিক। চলুন হাভেলির দোতলায় গিয়ে ইন্দ্রনীল রায় আর তার বন্ধুদের থাকার ঘরটা দেখি। এই ঝাব্বু, সদর দরজার চাবি দে। ঝাব্বু বলল, চাবি ছোট রায় সাহেবের কাছে আছে। বললুম, তাহলে সেই চাবি থানার বালঘরে জমা পড়েছে। হাতে সময় নেই, দরজা ভাঙতে হবে। শুধু দরকার একটা মোটা হাতুড়ি। আমার কিট ব্যাগের হাতুড়ি সম্ভবত কাজে লাগবে না। রহমত খান একজন কনস্টেবলকে বললেন, তুমি ঝাবুলালের রান্নাঘর থেকে কয়লা ভাঙা হাতুড়িটা নিয়ে এসো। হাতুড়িটা মোটা। কিছুক্ষণ পরে সদর দরজা ভেঙে হল ঘরে এবং সেখান থেকে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলুম। চওড়া বারান্দা, বড় বড় করিন্থিয়ান স্তম্ভ। দক্ষিণ দিকে এগিয়ে দেখলুম থামে বাঁধা দড়িতে একটা কাপড় শুকোতে দেওয়া আছে। অতএব সামনের ঘরের দরজার তালা ভাঙা হলো। ভেতরে ঢুকে দুধারে 2টো ক্যাম্প খাটে বিছানা পাতা দেখতে পেলুম। ভেতরের দরজাটা ঠেলতেই খুলে গেল। ও ঘরেও 2টো ক্যাম্প খাট। 2টো ঘর খুঁটিয়ে দেখার পর বেরিয়ে এসে বাঁদিকে তাকাতেই চোখে পড়ল একটা করিডর এবং তার শেষ প্রান্তে উপরে ওঠা সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে বিশাল খোলামেলা ছাদে দাঁড়ালুম। তারপর পূর্বের কার্নিসের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা ড্রেন পাইপের কাছে থমকে দাঁড়াতে হলো। ড্রেন পাইপের মুখে কালচে লাল কিছু ছোপ। আতস কাচ দিয়ে পরীক্ষা করে বুঝলুম রক্তই বটে। তার মানে এখানে মৃত বল্লরীর বুকে গলায় ত্রিফলা ভল্ল বেঁধানো হয়েছিল, জল ঢেলে ধোয়া হয়েছে। কিন্তু কেউ ভাবতে পারেনি এখানে কেউ রক্তের দাগ খুঁজতে আসবে। কার্নিস থেকে নিচের দিকে তাকালাম। বাউন্ডারি ওয়াল পর্যন্ত ঝোপ জঙ্গল ও গাছপালা গজিয়ে আছে। একটু পরে আবছা কি একটা জিনিস যা প্রকৃতির অন্তর্ভুক্ত নয় বলেই আমার চোখে পড়ল। সেটা কি তা স্পষ্ট করে দেখার জন্য বাইনোকুলারে চোখ রাখলুম। এক পাটি জুতো। আরো একটু তফাতে ঝোপের ভিতর দ্বিতীয় পাটি জুতো আটকে আছে। বললুম, খান সাহেব, ভিকটিমের 2 পাটি জুতো নিচে ফেলে দেওয়া হয়েছে। একজন কনস্টেবলকে বলুন ও 2টো কুড়িয়ে গেটের কাছে নিয়ে যাক। এবার আমি সেই ড্রেন পাইপের পশ্চিমে লাইম কংক্রিটের ছাদের দিকে গুঁড়ি মেরে খুঁজতে থাকলুম। কি খুঁজছি আমি জানতুম না, হয়তো ইন্টুইশন আমাকে নিয়ে একটা কাজ করাচ্ছিল। কিছুক্ষণ পরেই একটুখানি নীলাভ কাপড়ের ফালি চোখে পড়ল। আতস কাচ দিয়ে দেখার পর ওটা কুড়িয়ে নিলুম। 1 হাত দূরে পেয়ে গেলুম প্রায় 2 ইঞ্চি চওড়া আর ইঞ্চি 3 লম্বা একটা নীলচে সিনথেটিক পুরু কাপড়ের ফালি। কুড়িয়ে নেওয়ার আগে 2টোরই ছবি তুলে নিলুম। ক্যামেরায় ফিল্মের একটা নতুন রোল লোড করেছিলাম আজ ভোরে। বললুম, খান সাহেব, আমাদের কাজ শেষ, চলুন নিচে যাই। গেটের কাছে তখনই জিপ থেকে নামছিলেন ওসি গোপেশ্বর সিনহা। তিনি কাছে এসে বললেন, আপনাকে অভিনন্দন জানিয়ে কি হবে কর্নেল সাহেব। স্বাগতা আপনার সম্পর্কে যা বলেছিল আশ্চর্যভাবে তা মিলে যাচ্ছে। আমরা এই দিকটা নিয়ে মাথায় ঘামাইনি। বুঝতে পারছি ঝাবুলাল এই হাভেলি বিক্রির লোভ দেখিয়ে খদ্দেরকে অগ্রিম টাকা আনতে বলেছে এবং তাকে রায়রাজাদের যজ্ঞবিধিতে কোনো অজুহাতে নিয়ে গিয়ে খুন করেছে। কিন্তু মার্ডার ওয়েপন? বললুম, মার্ডার ওয়েপন একটা ত্রিফলা ভল্ল, যুদ্ধাস্ত্র। আমার ধারণা ঝাব্বুলাল সেটা এমন কোথাও রেখেছে যেখানে রাখার কথা কেউ কল্পনাও করবে না। মিস্টার সিনহা রুষ্ট মুখে
ঝাব্বুলালের দিকে বেটন উঁচিয়ে বললেন, এই উল্লুক, কোথায় রেখেছিস ওটা? ওকে থানায় পাঠিয়ে দিন। আপনি ফোর্স নিয়ে আমাদের সঙ্গে চলুন। কোথায়? ডাক্তার অধিকারীর বাড়ি। ডক্টর মিশ্র বললেন, গাড়ি এখানেই থাক। ডক্টর অধিকারীর বাড়ি দুটো বাড়ির পরেই। ডক্টর শচীন অধিকারীর বাড়ির সামনের চত্বরে রোগীর ভিড় দেখল। আমাদের দেখে তিনি ব্যস্তভাবে বেরিয়ে এসে নমস্কার করলেন। আসুন আসুন, আমার ভাগ্নে ভাগ্নিদের এই বিপদে আমার পক্ষে যতটা সম্ভব ততটা সাহায্য করব। আপনার গাড়িটা একবার দেখতে চাই ডক্টর অধিকারী। ডক্টর অধিকারীর মুখ শুকিয়ে গেল। তোতলামি করে বললেন, গাড়ি কেন? তা ঠিক আছে, দেখবেন বই কি। গেটে ঢুকে বাদিকে গ্যারেজ ঘর। ঘরটায় তালা দেওয়া নেই। সম্ভবত একটু পরেই রোগী দেখতে যেতেন, কিংবা রোগী দেখার ছলে গাড়িটা কোনো মেকানিকের গ্যারেজে রেখে আসতেন। গ্যারেজ খুলে ডক্টর অধিকারী বললেন, দেখুন কি 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 গাড়িটা বের করুন। যা ভেবেছিল, তার প্যান্টের পকেটেই গাড়ির চাবি ছিল। গাড়ি স্টার্ট দিয়ে লনে আনলেন। আমি টায়ারের কিছু অংশের রঙিন ছবি দুটো বের করে পিছনের চাকার সঙ্গে মিলিয়ে নিলাম। বললাম, এটা সিনা, আপনি মিলিয়ে দেখুন। এই গাড়ির ডিকিতে বল্লরীর লাশ সস্তা ধরনের তেরপলে মুড়ে শক্ত করে বেঁধে ডক্টর অধিকারী নিয়ে গিয়েছিলেন স্টেশন রোডে। ঢালু ঘাসে ঢাকা জমিতে গাড়ি ব্যাক করে ডিকি থেকে লাশটা নদীর বাড়িতে ফেলে দেয় তার সঙ্গী ঝাব্বুলাল। জায়গাটা দেখিয়ে দেবো যথাসময়ে। ডক্টর অধিকারী, আপনি গাড়ির ডিকি খুলুন। আড়ষ্টভাবে ডক্টর অধিকারী ডিকি খুললেন। সেই ত্রিফলা ভল্লটা দেখা গেল। মিস্টার সিনহা গম্ভীর মুখে বললেন, মার্ডার ওয়েপন? ডক্টর শচীন অধিকারী ভাঙা গলায় বললেন, আমি বল্লরীকে খুন করিনি। ইন্দ্রনীল, বিশ্বাস করুন, ইন্দ্রনীলের অনুরোধে গাড়িটাতে। মিস্টার সিনহা তাকে থামিয়ে দিয়ে বললেন, ইউ আর অ্যারেস্টেড। আমরা গাড়িটাও অ্যাটাক করে নিচ্ছি। ডক্টর মিশ্র আমাকে চাপ্পা স্বরে বললেন, বড় রহস্যজনক ঘটনা, কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর সব বুঝতে পারবেন। চলুন থানায় যাওয়া যাক। থানার দোতলায় একটা বড় ঘরে যেন একটা কনফারেন্স আয়োজন করেছিলেন ওসি গোপেশ্বর সিনহা। সিআই বদ্রীনাথ রাও উপস্থিত ছিলেন। সশস্ত্র পুলিশের কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছিল। আমাদের সামনে একটু তফাতে চেয়ারে বসেছিলেন ডক্টর শচীন অধিকারী। তার পাশে দাঁড়িয়েছিল ঝাব্বুলাল। তারপর হাজত থেকে ইন্দ্রনীল, সৌরজ্যোতি, সুদক্ষিণাকে নিয়ে এসেছিলেন দুজন পুলিশ অফিসার এবং সশস্ত্র কনস্টেবল। তাদের মুখে যুগপৎ চমক আর আতঙ্কের ছাপ লক্ষ্য করেছিল। ডক্টর অধিকারী আর ঝাব্বুলালকে দেখেই তাদের এই প্রতিক্রিয়া। এছাড়া আমার সামনে টেবিলের উপর রাখা ছিল দণ্ডবিহীন সেই ত্রিফলা ভারী ভল্ল। সিআই বদ্রীনাথ রাও তাড়া দিলেন, গণেশ সরকার, আপনি এবার রহস্যের পর্দা তুলুন। বললুম, আপনারা এই যে ত্রিফলা অস্ত্রটি দেখতে পাচ্ছেন, সেটি রাজার পূর্বপুরুষের একটি যুদ্ধাস্ত্র। একটি শক্ত কাঠের দণ্ড এই গোড়ার দিকে গর্তে আটকানো থাকত। কাঠের দণ্ডটি কবে ভেঙে চলে গেছে, কিন্তু ভল্লটি ঠিকই আছে। ঝাব্বুলাল এটি রাজাদের হাভেলির কোনো ঘর থেকে চুরি করে নিজের ঘরে রেখেছিল। যাই হোক, গত 2 বছরে গড়ের জঙ্গলে এই ভল্লের আঘাতে যে 4 জন খুন হয়, তারা প্রত্যেকেই ব্যবসায়ী। আপনারা জানেন, বাঙালি টোলায় অনেক বাড়ি পরিত্যক্ত এবং কেয়ারটেকাররা সেই সব বাড়ি দখল করেছে। অনেকে সেই সব বাড়ি বিক্রি করেছে, আবার এখনো খদ্দের খুঁজছে। ঝাব্বুলালের প্রলোভনে পড়ে 4 জন ব্যবসায়ী অগ্রিম টাকা নিয়ে আসে এবং ধূর্ত ঝাব্বুলাল ধর্মীয় আচার পালনের ছলে গড়ের জঙ্গলে রাজাদের পবিত্র যজ্ঞবেদিতে তাদের নিয়ে যায়। তারপর এই ভল্ল দিয়ে তাদের খুন করে। ঝাব্বুলালের আসল নাম ধরমচাঁদ ধানুকি। তার ঘরে স্থানীয় ব্যাংকের 2টি পাসবই আর কাগজপত্র পুলিশ খুঁজে পেয়েছে। দেখা যাচ্ছে মোট 70,000 টাকা সে ফিক্সড ডিপোজিট রেখেছে। ইন্দ্রনীল উঠে ঝাব্বুলালকে ঘুষি মারার জন্য হাত তুলতেই একজন পুলিশ অফিসার তাকে ঠেলে চেয়ারে বসিয়ে দিলেন। ইন্দ্রনীল ঝাব্বুলালকে গালাগালি করছিল। তাকে ধমক দিয়ে চুপ করলেন সেই পুলিশ অফিসার। ঝাব্বুলাল গলার ভিতরে বলল, আমি নেমক হারাম না,
ছোটবাবুজি, তুমি নেমো খারাপ, তোমাদের বাঁচাতে গিয়েই আমার এই অবস্থা। দ্রুত বললুম, ঝাপুলাল ঠিক বলেছে। তার ছোটবাবুদের বাঁচানোর জন্য মৃত বল্লরীর গলায় ও বুকের দুপাশে ভল্ল বেঁধিয়ে একটা তেরপলে লাশটা মুড়ে ফেলেছিল সে। কিন্তু অত রাত্রে লাশ বয়ে নিয়ে অত দূরে গদের জঙ্গলে যেতে চায়নি সে। ইন্দ্রনীলরাও পালা করে লাশ বয়ে নিয়ে যেতে রাজি হয়নি। স্টেশন রোডে রাত্রেও যানবাহন চলে, কাজেই পরামর্শ নিতে ডক্টর অধিকারী শরণাপন্ন হয় ওরা। ডক্টর অধিকারী ভাঙা গলায় বললেন, আমি কি করব? ইন্দ্রনীলের বাবার অনেক নুন খেয়েছি, তিনি ছিলেন আমার অন্তরঙ্গ বন্ধু। আমাকে জাবুলাল ডেকে নিয়ে গেল, গিয়ে শুনলুম কে বল্লরীকে আগেই হাভেলির ছাদে গলা টিপে মেরে ফেলে রেখেছিল। ইন্দ্রনীলদের বাঁচানো কর্তব্য মনে করেছিল, তাই গাড়িটা এনে ডিকিতে লাশটা ভরে সবাই মিলে চলে গেলুম স্টেশন রোডে। একটা ফাঁকা ঢালু জায়গায় গাড়ি পিছু হটিয়ে নদীর বালির চড়ায় থামিয়ে রাখলুম। জাবুলাল ডিকিতে ওই ভল্ল রেখে দিয়েছিল জানতুম না। সুদক্ষিণা গাড়িতে বসে রইল। ঝাব্বুলাল, ইন্দ্রনীল আর সৌরজ্যোতি লাশ ফেলতে গেল যজ্ঞবেদীর কাছে। বললুম, ধুরন্ধর ঝাব্বুলাল ক্ষমতা নিয়ে গিয়েছিল, তেরপলটা পুঁতে রেখে এসেছিল। পরে তার খেয়াল হলো গর্তটা কোনো আদিবাসীর চোখে পড়বে, সে খুঁড়ে তেরপলটা বের করে রক্তের দাগ দেখে হইচই বাঁধাবে। তাই ঝাব্বুলাল সকালে আবার খুঁড়ে ওটা আনতে গিয়েছিল। আমার আর ভারুয়া সারা পেয়ে সে পালিয়ে যায়। সিআই বদ্রীনাথ রাও বললেন, আপনি বললেন হাভেলির ছাদে বল্লরীকে কেউ গলা টিপে খুন করে ফেলে রেখেছিল। বললুম, হ্যাঁ, কাল বিকেলে পাতালকালীর মন্দির থেকে বেরিয়ে ইন্দ্রনীল, সৌরজ্যোতি আর সুদক্ষিণা তিনজনে বল্লরীকে দেখতে না পেয়ে হাভেলিতে ফিরে যায়। তখন প্রায় সন্ধ্যা। তারা তিনজনে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করে। জাবুলাল বল্লরীকে ফিরতে দেখেনি, কারণ তখন সে তার ঘরে বসে মদ খাচ্ছিল। ওদিকে বল্লরী সাপের ভয়ে তো বটেই, তার হ্যান্ডব্যাগ খোঁজার চেষ্টা করে হাভেলিতে ফিরে আসে। সে ছাদে উঠে গিয়েছিল, তার মাথা ঠিক ছিল না। ইন্দ্রনীলদের ডাকাডাকিতে সাড়া দেয়নি। তারপর একজন তাকে ছাদে নিশ্চয়ই নিচে থেকে দেখতে পেয়েছিল। সে অন্য দুজনের অজ্ঞাত সারে চুপি চুপি ছাদে উঠে যায় এবং বল্লরীকে সান্ত্বনা দেওয়ার ভান করে। কিন্তু তখনই তার মাথায় এসে যায়, এই তো একটা দারুণ সুযোগ। সে হঠাৎ বল্লরীর গলা দু হাতে টিপে ধরে হাঁটু দিয়ে বুকের নিচে আঘাত করে। বল্লরী মরিয়া হয়ে আততায়ী বুকের কাছে পোশাক খামচে ধরেছিল। আততায়ী তার হাত থেকে পোশাক ছাড়িয়ে নিলেও দুটো টুকরো পড়েছিল। আজ সকালে এসআই রহমত খান এবং আমার বন্ধু ডক্টর মিশ্রের সামনে তা কুড়িয়ে রেখেছি। মিস্টার সিনহা বললেন, তাহলে ইন্দ্রনীল, সৌরজ্যোতি আর সুদক্ষিণার মধ্যে একজন খুনি। কে খুনি? বললুম, কাল সন্ধ্যায় সুদক্ষিণা বলছিল হাজতের বন্দিনীরা তাকে নেকেট করার চেষ্টা করছিল, তারাই তার নীল রঙের টপের খানিকটা ছিঁড়ে ফেলেছে। কিন্তু এই দেখেন তো, সেই ছেঁড়ার টুকরো আমি হাভেলির ছাদে কুড়িয়ে পেয়েছি। সুদক্ষিণা জুডোতে এক্সপার্ট, তাও স্বীকার করেছে। এবার দেখুন বল্লরীকে কে একা পেয়ে গলা টিপে মেরেছিল। মিস্টার সিনহা এক লাফে সামনে এগিয়ে গেলেন, বললেন, সুদক্ষিণা, সুদক্ষিণা, বল্লরী দাশগুপ্তকে খুনের দায়ে তোমাকে অ্যারেস্ট করা হলো। সুদক্ষিণা প্রায় গর্জন করে উঠল, বেশ করেছি, বল্লরী ওয়াজ আ হোফ। আমার চোখের সামনে ট্রেনের বার্থে সৌরকে সে সেক্সুয়াল প্রেজার দিচ্ছিল। এবার আমি সৌরকেও খুন করতাম, আমার দুর্ভাগ্য সেই সুযোগ পেলুম না। একজন অফিসার সুদক্ষিণার দুহাতে হ্যান্ডকাপ পরিয়ে দিলেন। সে সৌরজ্যোতির মুখে থুতু ছেটাল। সৌরজ্যোতি রুমালে মুখ মুছে বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। সুদক্ষিণাকে সেই অফিসার মিস্টার সিনহার নির্দেশে নিয়ে গেলেন। মিস্টার সিনহা আমার কাছে এসে বললেন, আমি তো কল্পনাও করিনি সুদক্ষিণা বল্লরীকে মেরে ফেলেছে। বললুম, সৌরজ্যোতি আর ইন্দ্রনীল ছাদে গিয়ে ব্যাপারটা নিশ্চয়ই দেখেছিল, ওরা বলুক। ইন্দ্রনীল বলল, আমরা গিয়ে দেখি সুদক্ষিণা বল্লরীর নিষ্পন্দ শরীরের পাশে দাঁড়িয়ে আছে। সে সৌরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ঝাব্বুলাল আমাদের পেছনে ছিল, সে এসে সুদক্ষিণাকে সরিয়ে দিল। তারপর আমি আর সৌর পরস্পর কথা বলে ঠিক করলুম, যা হওয়ার হয়ে গেছে, এখন থানায় গিয়ে বল্লরীর নিখোঁজ হওয়ার কথা জানিয়ে আসি, না হলে কিন্তু এই খুনের ঘটনায় আমরাও জড়িয়ে পড়ব। তাই থানা থেকে ফিরে নিজেদের স্বার্থে একটা উপায় খুঁজছিল। ঝাব্বুলাল সেই উপায় বাতলে দিল। কর্নেল সাহেব, আপনি আমাদের সাহায্য করুন। বললুম, আমি আইনজ্ঞ নই, আইন তার নিজের পথে চলবে। ডক্টর মিশ্র বললেন,
চলে আসুন কর্নেল সাহেব, এবার পুলিশের কাজ পুলিশ করুক। রমিলা আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করে উদ্বিগ্ন হয়ে প্রতীক্ষা করছে। চলুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।